সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব কূপ বা চৌবাচ্চা খালি করা সংক্রান্ত সমস্যা। সো ফার্স্ট আমি আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ রাকিবুল হাসান আনন্দ। আমি পড়ছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে, আমরা শুরু করি। কূপ বা চৌবাচ্চা খালি করা সংক্রান্ত সমস্যাতে অ্যাট ফার্স্টে আমাদেরকে বোঝা লাগবে যে কূপ এবং চৌবাচ্চা কী জিনিস এবং তাদের মধ্যে পার্থক্যটা কী। তো আমি যদি কূপ এবং চৌবাচ্চার পার্থক্য বলতে চাই, তাহলে একটা বলতে পারি কূপ এবং আরেকটা হচ্ছে চৌবাচ্চা। চৌবাচ্চা কূপ মানে কি? আমি যদি বলি যে এটা হলো একটা কূপ, এই কূপটা পানি দ্বারা পূর্ণ। পানি দ্বারা পূর্ণ অর্থাৎ ভূমির যে লেয়ারটা আছে সেই লেয়ার থেকে তার একটা গভীরতা বিদ্যমান, এবং এই কূপটা কোনো একটা পানির সোর্সের সাথে কানেক্টেড। এর অর্থ হচ্ছে, যদি আমি এখান থেকে কিছু পরিমাণ পানি উঠাই নেই, অর্থাৎ আমি যদি এখান থেকে ক্রমাগত পানি উঠাইতেও থাকি, তাহলে এর যে গভীরতা অর্থাৎ এইচ এর যে ভ্যালু, সেই এইচ এর ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। এটা হলো কূপ। আর চৌবাচ্চা হচ্ছে, ধর আমি যদি বলি একটা পানির ট্যাঙ্ক, এই যদি একটা পানির ট্যাঙ্ক, তাহলে এই পানির ট্যাঙ্ক থেকে পানির ট্যাঙ্কটা যদি পানি দ্বারা পূর্ণ থাকে এবং সেখান থেকে যদি আমি কিছু পরিমাণ পানি উঠাই নেই, ধরো কিছু পরিমাণ বা পরিমাণ পানি যদি এখান থেকে উঠায় নেওয়া হয়, তাহলে অবশ্যই তার পানির যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে চেঞ্জ ঘটবে। এই হলো বেসিক ডিফারেন্স। অর্থাৎ কূপের ক্ষেত্রে আমাদের পানির লেয়ারের কোনো চেঞ্জ হয় না, কিন্তু চৌবাচ্চার ক্ষেত্রে পানির লেয়ারের চেঞ্জ হয়। কিন্তু ভাইয়া, প্রশ্নের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কূপ কোনটা চৌবাচ্চা? সহজ কথা হলো যে যদি তুমি বুঝতে পারো, প্রশ্ন দেখে যদি বুঝতে পারো যে কোনটাতে বলছে যে খালি করা যায়। যেমন আমি তোমাকে বললাম যে একটি কূপকে 90 মিনিটে খালি করা যায়, একটি কূপকে এত মিনিটে খালি করা যায়। এই টাইপ কথা যখন বলবে, তখন একদম শিওরলি ধরে নিবা সেটা আসলে চৌবাচ্চা। সেটাকে কূপ বলা হইলেও সেটাও কি একটা চৌবাচ্চা রূপী কূপ, তাহলে এটা অ্যাকচুয়ালি চৌবাচ্চা। আর যদি এমন কিছু বলা না থাকে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে একটা কূপ থেকে 3 কেজি পানি উঠাইতে কৃতকাজ কত, বা এই টাইপের কোনো কথা বলে, তাহলে অবশ্যই সেটাকে ধরে নিতে হবে সেটা কি কূপ। তাহলে কূপ আমরা কাকে বলবো? যেটা কোনো একটা সোর্সের সাথে লেগে থাকবে। অর্থাৎ তুমি যেখান থেকে, এখান থেকে বা এটার উপরের পৃষ্ঠ থেকে যে পরিমাণ পানি তুলো না কেন, এটার লেয়ারের অর্থাৎ উচ্চতার কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু চৌবাচ্চা থেকে যদি তুমি পানি ক্রমাগত উঠায় নাও, তাহলে এর লেয়ারের পরিবর্তন ঘটবে। আর এই ক্ষেত্রে, চৌবাচ্চার ক্ষেত্রে এবং কূপের ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আমরা কৃতকাজ নির্ণয় করব। কার? এখানে কোনো একটা পাম্প থাকবে, এখানে ধরো কোনো একটা পাম্প থাকবে, এখানে হয়তো কোনো একটা পাম্প থাকবে। এই পাম্প দ্বারা কৃতকাজ কত সেটা আমরা নির্ণয় করব। ওকে, তো শুরুতে আমি যদি বলি, একটু খেয়াল করে দেখো, জাস্ট একটা উদাহরণ। আমি যদি বলি যে এখানে এই হলো আমাদের একটা কূপ। এই কূপের ক্ষেত্রে, আমি যদি বলি এই পর্যন্ত পানি বিদ্যমান, অর্থাৎ এতটুকু গভীরতা, এতটুকু গভীরতা। এবং ধরো এখানে একটা সোর্স বিদ্যমান, যে সোর্স থেকে সে কন্টিনিউয়াসলি পানি নিয়ে নেয়, অর্থাৎ আমি যতই পানি তুলি না কেন তার লেয়ারের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি প্রত্যেকটা ফোঁটার জন্য, প্রতিটা ফোঁটার জন্য, প্রতি ফোঁটা পানি যখন উঠাবো, তখন প্রত্যেকবার আমাকে এইচ পরিমাণ উঠাইতে হবে। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু হবে mg ইন্টু এইচ, mg ইন্টু এইচ। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি m পরিমাণ পানি উঠাই, অর্থাৎ আমার পানির ভর যদি হয় m, তাহলে সেটাকে প্রত্যেকটা ক্ষেত্রে h পরিমাণ উঠাতে হবে। তাহলে কূপের ক্ষেত্রে, যেগুলা প্রাকৃতিক কূপ বা সোর্সের সাথে কানেক্টেড, অর্থাৎ যেগুলাকে খালি করা যায় না, সম্পূর্ণরূপে যেগুলাকে আমি খালি করতে পারবো না, সেগুলোর ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? mg এইচ। যদি সে জাস্ট পানিটা উপরে উঠায়, এখন পানিটা উপরে উঠিয়ে যদি সে নিক্ষেপ করে বা অন্য কোনো উচ্চতায় নিয়ে যায়, তাহলে সেখানে কেমন চেঞ্জ আসবে সেগুলো আমরা পরে আলোচনা করছি। কিন্তু আপাতত আমরা বুঝতে পারছি যে যদি আমরা উঠাই, তাহলে সেটার ভ্যালুটা কি হবে? শুধু ডাব্লিউ ইকুয়াল টু mg এইচ, শুধু পানিটাকে এখান থেকে উপরে তুলব। এখন যদি আমি একটা চৌবাচ্চার ক্ষেত্রে বলি যে এটা যদি হয় একটা চৌবাচ্চা, এটা যদি হয় একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার, ধরো চৌবাচ্চাটা টোটাল পানিপূর্ণ বা এই এতটুকু পানিপূর্ণ। এখন এই চৌবাচ্চার এই পানির উপরে একদম
উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ার থেকে যদি আমি একটা পানির কণাকে উঠাই, তাহলে যদি H1 পরিমাণ উঠাইতে হয়, তাহলে এই নিচ থেকে যদি আমি একটা কণাকে উঠাই, পানির কণাকে উঠাই, তাহলে সে কি H2 পরিমাণ উঠাইতে হবে। তাহলে এখানে আমি আমার ঝামেলা হয়ে যাবে, অর্থাৎ আমি কৃতকাজ নির্ণয় করার জন্য আমার জন্য টাফ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা কণা কতটুকু দূরত্বে আছে এই H1 দূরত্বে উঠানোর জন্য যে কণাটা উঠাইলাম, ধরলাম এটা হচ্ছে M1 কণা এবং এটা হচ্ছে M2 ভরের কণা, এই কণাটাকে উঠাইতে H1 পরিমাণ উঠাইতে হয়েছে এবং M2 কে H2 পরিমাণ উঠাইতে হয়েছে। তাহলে এই M1 এর জন্য কৃতকাজ কি হবে? M1 GH1 এবং এটার জন্য হবে M2 GH2। এখন আমি যদি বলি যে এই কূপটা যদি সম্পূর্ণরূপে বা এই চৌবাচ্চাটা যদি সম্পূর্ণরূপে পানিপূর্ণ থাকতো, যেমন যদি এখানে এরকম বলা হতো যে এটা টোটালটাই পানিপূর্ণ, টোটালটাই পানিপূর্ণ, অর্থাৎ এটার মধ্যে কোনো খালি জায়গা নেই, একদম টোটালটাই পানিপূর্ণ, একদম এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত টোটালটাই পানিপূর্ণ আছে। তাহলে এই যে পানিপূর্ণ থাকতো, এই পানিপূর্ণ থাকাকালীন টাইমে তুমি যদি একদম সারফেসের উপর থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি উঠাইতে চাও, তাহলে সেটার জন্য সেই পানিটার পয়েন্টের জন্য বা সেই বিন্দুর জন্য কোনো কাজ করতে হয় না, কারণ সেটা কি উপরে আছে বলা যায়। আর আমি যদি বলি যে এটা হচ্ছে এইচ গভীরতার একটা কূপ, এইখানে ঠিক একদম নিচ পয়েন্টের জন্য আমাকে কি করতে হয়? টোটাল এইচ পরিমাণ উঠাইতে হবে। অর্থাৎ এটার জন্য কোনো কাজ করা লাগলো না, কিন্তু এটার জন্য এই কণাটার জন্য সর্বোচ্চ পরিমাণে কাজ করা লাগলো। তাহলে এইখানে এই আইডিয়াটা থেকে আমরা বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে কাজ করা হয় না, কোনো ক্ষেত্রে কাজ করা হয়। অর্থাৎ এই কণাটার জন্য একদমই কাজ করা লাগবে না, এই কণার জন্য তার চেয়ে একটু বেশি কাজ করা লাগবে, এই কণার জন্য তার চেয়ে আরেকটু বেশি, এই কণার জন্য তার আরেকটু বেশি, এই কণার জন্য আরেকটু বেশি, এই কণার জন্য আরেকটু বেশি এবং এই একদম নিচের কণার জন্য সর্বোচ্চ পরিমাণে কাজ করা লাগবে। তাহলে যদি এইরকম করে হিসাব নিকাশ করতে হয়, অর্থাৎ একবার কাজ শূন্য এবং সেখান থেকে আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি একদম ফাইনাল লেয়ারটা, অর্থাৎ একদম ঠিক নিচের লেয়ারটার জন্য হাইয়েস্ট পরিমাণ কাজ করা লাগতেছে। এই ক্ষেত্রে আমরা গড় সরণ হিসাব করতে পারি, অর্থাৎ আমি একটা অ্যাভারেজ সরণ হিসাব করতে পারি। এখন আমি যদি টোটাল ইন্টিগ্রেশন দিয়ে প্রসেসটা দেখাই, অর্থাৎ খুব ক্ষুদ্র পরিমাণ একটা ক্ষুদ্র ভর তুলতে কি পরিমাণ কাজ হয় সেটা যদি আমি দেখাইতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এরপরের আইডিয়াগুলো কি হতে পারে। ওকে, তো খেয়াল করো, সাধারণত আমাদের এই ধরনের প্রবলেমে সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়া হয়। অর্থাৎ আমি যদি ডিরেক্টলি বলি যে আমাদের টোটাল সূত্রটা হলো W = mgh, অর্থাৎ কৃতকাজ বের করার যে ফর্মুলা সেখানে W = mgh। এখানে m এর পরিচয়টা কি? এখানে m এর পরিচয়টা হলো আমি যতটুকু পানি তুলবো ততটুকুর ভর, যতটুকু পানি তুলবো, যতটুকু পানি উত্তোলন করব ঠিক ততটুকুর ভর, ঠিক ততটুকুর ভর। এখানে পানি না বলে আসলে তরল বলাটা বেটার। তরল বলে সুবিধাটা কি? কারণ এটা যদি একটা কেরোসিনের কূপ হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। তো এইখানে আমাদের এই ভরটা কিভাবে বের করব? আমরা জানি m = ρ × v। রোটা কি হবে? সেই লিকুইডের, অর্থাৎ যে লিকুইডটা আমি দিব, এবং ভিটা কি হবে? আমি যতটুকু আয়তন পানি খালি করব বা যতটুকু আয়তনের তরলটা খালি করবে সেটাই হচ্ছে কি ভি। এখন এই ভিটা কি কি হতে পারে? বিভিন্ন শেপের হতে পারে, এটা হতে পারে বিভিন্ন শেপের, অর্থাৎ তোমার যে কূপ বা তোমার যে চৌবাচ্চা সেটা কি বিভিন্ন ধরনের হতে পারে। কেমন হতে পারে? অ্যাট ফার্স্টে আমাদের সবচেয়ে বেশি এটা কি ঘনকের মতো হইতে পারে, ঘনক। এটা আয়তাকার ঘনবস্তু হইতে পারে, এটা আয়তাকার ঘনবস্তু হতে পারে, এটা সিলিন্ডার হতে পারে, এটা গোলক হতে পারে, এটা কোণক হতে পারে, অথবা অনিয়ত যে কোনো একটা আকৃতি হতে পারে, অনিয়ত যে কোনো এক বস্তু হতে পারে। তবে আমাদের ফর্মুলাগুলো কি? যদি আমরা আমাদের ঘনক বলে এবং টোটাল খালি করতে হয়, আমি যদি টোটাল খালি করি তাহলে ভি ইকুয়াল টু কি হবে? ঘনকের এক বাহুর দৈর্ঘ্যের কিউব, এটা হবে তার আয়তন। যদি আয়তকার ঘনবস্তু বলি তাহলে ভি ইকুয়াল টু কত হবে? এভিসি, অর্থাৎ এটা হচ্ছে তার আয়তন। সিলিন্ডার যদি বলি তাহলে ভি ইকুয়াল টু কি হবে? পাই আর স্কোয়ার এইচ। আমি যদি গোলক বলি তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 4/3 পাই
আর কিউব, যেখানে আর হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ। আমি যদি কোণক বলি তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর অনিয়ত হলে সেই অনুসারে আমাদেরকে ভিটা বের করে নিতে হবে। এখন কথা হলো যে ভি কে আমি অল টাইম এ কিউব ব্যবহার করব, ভি কি এবিসি ব্যবহার করব, অল টাইম ব্যবহার করব না। আমার যতটুকু আয়তনের মধ্যে পানি আছে ঠিক ততটুকু আয়তন নেওয়া লাগবে। আমি লাল কালার দিয়ে যেগুলো লিখলাম, যদি তোমাকে বলে যে সম্পূর্ণটা খালি করা লাগবে তাহলে এই আইডিয়াটা আমাদের ব্যবহার করা লাগবে। ওকে, তাহলে আমাদের ভর সম্বন্ধে কনফিউশন শেষ। দেন আমাদের এই যে এইচ, এই এইচ এর পরিচয়টা হলো, এটাকে বলা হয় গড় সরণ। গড় সরণ। ওকে, তো আপাত দৃষ্টিতে আমরা গড় সরণটা যে কোনো একটা নিয়ত বস্তুর ক্ষেত্রে, যেমন ঘনক, আয়তকার ঘনবস্তু, সিলিন্ডার, এইগুলোর ক্ষেত্রে আমরা গড় সরণ হিসাব করতে পারি মোটামুটি তিন ভাবে বলা যায়। একটা হচ্ছে আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করতে পারি, ভার কেন্দ্রের সরণ হিসাব করতে পারি। আমরা হিসাব করতে পারি আরেকটা জিনিস, যে যতটুকু পানি তুলবো বা যতটুকু তরল উত্তোলন করব, যতটুকু তরল উত্তোলন করব তার আপার লেয়ার প্লাস লোয়ার লেয়ার ডিভাইডেড বাই 2। এটা করলে আমাদের ভ্যালু চলে আসবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যতটুকু তরল উত্তোলন করব যতটুকু তরল উত্তোলন করব তার খালি অংশ প্লাস ভরা অংশ বা ভর্তি অংশ বলা যায়। ভরা অংশ বলতে মনে রাখতে সুবিধা হয়। অর্থাৎ আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করতে পারি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রসিজার। আমরা যতটুকু তরল উত্তোলন করব তার আপার লেয়ার প্লাস লোয়ার লেয়ার ডিভাইড বাই 2 করতে পারি, অথবা যতটুকু তরল উত্তোলন করব তার খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই 2 করতে পারি। এখন এই তিনটা মেথড আমি একটু ব্যাখ্যা করব। ওকে, ফার্স্ট কথায় আসে। আমাদের প্রথম টপিকস হচ্ছে ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্রের সরণ। ওকে, তো ভার কেন্দ্রের সরণের মধ্যে আমাদেরকে কি হিসাব করা লাগবে? আমরা হিসাব করতে পারি যে আমাদের যদি একটা কূপ থাকে এমন, এই যদি একটা কূপ হয় বা চৌবাচ্চা হয়, এই চৌবাচ্চার টোটালটাই পানি দ্বারা পূর্ণ, টোটালটাই পানি দ্বারা পূর্ণ। এই টোটালটার মধ্যে আমি যদি এটা পূর্ণ খালি করতে চাই, তাহলে আমি ধরে নিতে পারি যে এই সিলিন্ডার শেপের কূপ বা যে কোনো শেপেরই হোক না কেন, আপাত দৃষ্টিতে নিয়ত যে শেপগুলো এখানে উল্লেখ করা হইলো সেইগুলা যদি হয়, তাহলে বলতে পারি আমরা যেন মিডিলে ভার কেন্দ্রটা থাকে, একদম মিডল পয়েন্টে। তাহলে এই উচ্চতা যদি হয় এইচ, তাহলে এই মিডল পয়েন্টটা কত? h/2, h/2। অর্থাৎ আমি এটাকে কম্পেয়ার করতে পারি জাস্ট এইভাবে, যে এখানে আর কেউ নেই, এখানে আর কেউ নেই, শুধু যেন এই পয়েন্টটা বিদ্যমান, অর্থাৎ এই শুধু ভার কেন্দ্র বিদ্যমান, এখানে আর কোনো পানি নাই, জাস্ট এই ভার কেন্দ্রটা এখানে বিদ্যমান, h/2, 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 h/2 মানে কি? যে সারফেস থেকে সে h/2 পরিমাণ নিচে আছে কে? ভার কেন্দ্র। এখন আমি যদি সামহাও এই যে ভার কেন্দ্রটা আছে সেই ভার কেন্দ্রটাকে যদি উপরে উঠাইতে পারি, এই লেয়ারের উপর উঠাইতে পারি, তাহলে কি আমি বলতে পারবো যে সমস্ত পানি উপরে উঠে গেছে। কারণ আমি বলবো যে ভার কেন্দ্রতে যেন সমস্ত পানি পুঞ্জীভূত থাকে বা কেন্দ্রীভূত থাকে, এটা আমি ধরে নিব। তাহলে এটা যদি আমি ধরে নিই, তাহলে আমার ভার কেন্দ্রকে কতটুকু উচ্চতায় উঠানো লাগতেছে? h/2। এটাই হলো আমার ভার কেন্দ্রের সরণ। এখন যদি তোমাকে বলে যে টোটাল আমার পাম্প, এখানে যে পাম্পটা বসাবো সেই পাম্পের কাজ হচ্ছে পানিটাকে উপরে তুলে নিয়ে যাওয়া। এখন পাম্প যদি আরো উপরে তুলে নিয়ে যায়, সাপোজ এখান থেকে সে আরো এইচ উচ্চতায় নিয়ে গেল, পাম্প আরো ক্যাপিটাল এইচ উচ্চতায় নিয়ে গেল, তাহলে ভার কেন্দ্র কোথায় ছিল? আগে এখানে ছিল, এখন সে উঠতে উঠতে এখান থেকে উঠতে উঠতে এই পর্যন্ত চলে গেছে। তাহলে এখন ভার কেন্দ্রের সমান কত হবে? h/2, তার সাথে কি আমি এইচ অ্যাড করে দিব। এবং এখানে আরো অনেক কথা বলা যায়, যেমন ধরো আমি বললাম এই হলো আমার একটা কূপ, এখানে একটা পাম্প বিদ্যমান, সাপোজ এটা হচ্ছে আমাদের পাম্প। সে কি করবে? সে পানি তুলবে,
সেই বরাবর পানি তুলবে, সেই বরাবর পানি তুলে, এবং সে পানি তুলে একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে জমা করে। এখানে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের মধ্যে জমা করে। তাহলে আমি যদি বলি যে তাহলে এখন সরণটা কি হবে, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে তোমার পাম্প কতটুকু তুলছে, পাম্প, তুমি যদি পাম্পের কৃত কাজ বা পাম্পের ক্ষমতা হিসাব করতে চাও, তাহলে অবশ্যই তুমি কি বলবা যে ভাইয়া পাম্প তো আগে এই পর্যন্ত উঠানো লাগছে পাম্পকে। সো এই দূরত্বটা যদি হয় h/2 এবং এই দূরত্বটাকে যদি আমি ধরে নেই h, তাহলে টোটাল কতটুকু হলো ভারকেন্দ্রের সরণ, বা কতটুকু উপরে উঠানো লাগছে ভারকেন্দ্রটাকে, h/2 প্লাস h এই পর্যন্ত উঠানো লাগছে। এখন আমি যদি বলি যে না, এটা এইভাবে অবস্থান করতেছে না, মানে সেট আপটা এরকম না, সেট আপটা হচ্ছে অনেকটা এরকম, যে এইখানে এই যে এটা, এটা এইভাবে আছে, এইভাবে, এইভাবে বিদ্যমান। তাহলে এখন কি হবে, এখন এখানে যদি পানিটা স্টোর হয়, এখানে যদি পানিটা স্টোর হয়, তাহলে পানিটাও কিন্তু এখন এইচ উচ্চতা ঠিকই উঠছে। আমি যদি বলি যে এটা হচ্ছে বি পরিমাণ হাইট, তাহলে সেখানে কিন্তু তার ভারকেন্দ্রটা উঠছে। তার মানে এইচ উচ্চতা উঠার পরও সে আরো b/2 পরিমাণ উপরে উঠছে। তাহলে এখন এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে h/2 দেন উঠলো ক্যাপিটাল এইচ পরিমাণ, তারপরে আবার b/2 পরিমাণ। তাহলে এটা হচ্ছে এখন ভারকেন্দ্রের সরণ। অর্থাৎ পাম্প যতটুকু উঠাবে, তো পাম্পকে তো এখানে তো উঠানো লাগছে, তো পাম্প তো এখানে পানি ছেড়ে দিছে, ঠিক আছে, কিন্তু পানি তারপর যখন পানি লেয়ার উপরে উঠছে তখন কি পাম্প পানিটা উপরে উঠছে, অর্থাৎ ভারকেন্দ্রটা তখন এইখানে অবস্থান করতেছে। তাহলে এই ক্ষেত্রে h/2 প্লাস ক্যাপিটাল এইচ প্লাস b/2, এটাই হবে ভারকেন্দ্রের সরণ। অর্থাৎ ভারকেন্দ্র মানে হচ্ছে, আমি জাস্ট মিডলে চিন্তা করে নিব আপাতত, কারণ আমার যে বস্তুগুলা দিবে, যেমন একটা গোলক, সুষম যদি গোলক দেয় তার ভারকেন্দ্র মাঝখানে থাকবে, সিলিন্ডার দিলে তার ভারকেন্দ্র মাঝখানে থাকবে, আমি যদি বলি একটা ঘনক, ভারকেন্দ্র মাঝখানে থাকবে। অর্থাৎ আমরা অর্ধেকে, অর্থাৎ টোটাল ডিস্টেন্সের অর্ধেকে ভারকেন্দ্র আছে সেটা কি ধরে নিতে পারি। তাহলে আমরা এইচ উচ্চতার যদি একটা কূপ হয় বা চৌবাচ্চা হয়, তার ভারকেন্দ্র থাকবে মাঝখানে। অর্থাৎ আমি যদি সেই কূপটাকে সম্পূর্ণ খালি করতে চাই, তাহলে আমার ভারকেন্দ্রটাকে কি করতে হবে, উঠাইতে হবে। তাহলে টোটাল কত হবে, h/2 পরিমাণ উঠাইতে হবে। তো আশা করি ভারকেন্দ্রের সরণ বিষয়টা বুঝতে পারছো। ওকে, এরপরে আসি, আমাদের আরেকটা ফর্মুলা ছিল যে আপার লেয়ার প্লাস লোয়ার লেয়ার ডিভাইডেড বাই 2। একটু খেয়াল করো, ধরো আমার এইটা যদি হয় চৌবাচ্চা, এটা যদি হয় চৌবাচ্চা, এবং এই চৌবাচ্চার টোটালটা আমি খালি করে ফেলবো, টোটালটাই খালি করে ফেলবো। টোটালটা যদি আমি খালি করতে চাই, আমার ইনিশিয়াল লেয়ার কোনটা, এটা হলো আমাদের ইনিশিয়াল লেয়ার, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লেয়ার। এবং আমরা যতটুকু পানি খালি করতে চাই, কতটুকু পানি খালি করতে চাই, এই টোটাল অংশ খালি করতে চাই। এই টোটাল অংশ খালি করতে গেলে ফাইনাল লেয়ার কোনটা, এটা। তাহলে ইনিশিয়াল লেয়ার সারফেস থেকে কত দূরত্বে আছে, ভাইয়া 0 পরিমাণ দূরত্বে আছে। আর ফাইনাল লেয়ার সারফেস থেকে কতটুকু দূরত্বে আছে, h পরিমাণ দূরত্বে আছে। তাহলে ইনিশিয়াল লেয়ার প্লাস ফাইনাল লেয়ার ডিভাইড বাই 2, এর কথাটার অর্থ হচ্ছে ইনিশিয়াল লেয়ার যে ডিস্টেন্সে থাকে এবং ফাইনাল লেয়ার যে ডিস্টেন্সে থাকে, সেই দুজনের গড় নেওয়া লাগবে। 0 প্লাস h ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা গড় সরণের একটা কনসেপ্ট এখানে ইউজ করতে পারি। আমরা একটু পরে যখন আরো উদাহরণ দেখব তখন বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। অর্থাৎ এখানেও কিন্তু আমরা কি পাইলাম, এখানেও আমরা h/2 পাইলাম। ওকে, এখন আমি আসি, যদি এইরকম কন্ডিশন না থেকে যদি অন্যরকম কন্ডিশন থাকতো, অর্থাৎ আমাদের যে কূপটা, সেই কূপটা যদি টোটালটা ভরা না থেকে, টোটালটা ভর্তি না থাকে, যদি অর্ধেক ভর্তি থাকতো, সাপোজ এই পরিমাণ সে আছে, অর্থাৎ কূপটা এই পরিমাণ ভর্তি আছে, অর্ধেক পরিমাণ, অর্ধেক পরিমাণ। তাহলে এখন ইনিশিয়াল লেয়ার কোনটা, এখন এটা হলো আমাদের ইনিশিয়াল লেয়ার, ইনিশিয়াল লেয়ার, এবং এটা হলো আমাদের ফাইনাল লেয়ার, ফাইনাল লেয়ার। তো ইনিশিয়াল লেয়ারটা কতটুকু দূরত্বে আছে, h/2, ফাইনাল লেয়ারটা কতটুকু দূরত্বে আছে, h। তাহলে এখন যদি আমি বলি ঘর্ষণের কনসেপ্টে, তাহলে কি বলবো, যে h/2 ইনিশিয়াল লেয়ার প্লাস ফাইনাল লেয়ার h ডিভাইডেড বাই 2। এটা করলে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে এখন
গড় সরণ। ওকে, আমাদের 3 নম্বর মেথডটা ছিল খালি অংশ প্লাস ভর অংশ ডিভাইডেড বাই 2। আমাদের মেথডটা ছিল খালি অংশ প্লাস ভর্তি অংশ বা ভরা অংশ যাই বলো না কেন, অংশ ডিভাইডেড বাই 2। একটু খেয়াল করো, আমরা উপরে যে উদাহরণটা দিলাম, এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, আমি যদি বলি সবসময় ধরে নেবা যে এটাকে এইচ উচ্চতা বা এইচ গভীরতা ধরে নেওয়া লাগবে, ধরে নিব অল টাইম। তো খালি অংশ কি আছে এখানে? টোটাল ভর্তি বা টোটাল পূর্ণ একটা কূপের মধ্যে কোনো খালি অংশ নাই। তো এটা হবে 0 প্লাস ভর্তি অংশ। ভর্তি অংশ কত? ভর্তি অংশ হচ্ছে ভাই টোটালটাই, ক্যাপিটাল এইচ বা স্মল এইচ যাই বলো না কেন, স্মল এইচ ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইচ বাই 2 হবে এখানে আমাদের গড় সরণ। এটাই কিন্তু এসেছিল এখানে। সিমিলারলি আমরা যদি এটার ক্ষেত্রে বলি যে এটার ক্ষেত্রে আমাদের খালি অংশ কত, যে ভাই এইটা হচ্ছে এইচ বাই 2, এইচ বাই 2, কারণ আমরা এদিকেই আগেই বলে দিয়েছিলাম যে এটা কি অর্ধেক পূর্ণ, এটা অর্ধেক পূর্ণ। তাহলে এটা যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে অবশ্যই কি এইচ বাই 2 এটা কি খালি অংশ, অর্থাৎ এইচ বাই 2 প্লাস ভর্তি অংশ। ভর্তি অংশটা কত? ভর্তি অংশ হচ্ছে ভাইয়া এইচ বাই 2, তাহলে এইচ বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে করলে আমাদের উত্তরটা চলে আসবে। এই হচ্ছে আমাদের প্রসিজার। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কূপ খালিটা দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে পূর্ণ খালি, একটা হচ্ছে আংশিক খালি। আমরা পূর্ণ খালি অংশগুলোও দেখব এবং আংশিক খালি করা সেই অংশগুলোও দেখব। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা ধরে নিব 1 নাম্বার যে আমাদের একটা কূপ বিদ্যমান, এই হলো আমাদের একটা কূপ, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের কূপ সাপোজ, যেটার দৈর্ঘ্য হচ্ছে এইচ। আচ্ছা, দৈর্ঘ্যটা ওই পাশে দিই, দৈর্ঘ্য হচ্ছে এইচ এবং তার যে রেডিয়াস সেটা হচ্ছে আর। এখন এটাকে, এটা পূর্ণ একদম টোটালি পানি পূর্ণ আছে, ধরো পানি দ্বারা পূর্ণ আছে, এটাকে আমি পূর্ণ খালি করব। তাহলে আমি যদি বলি আমাদের ফার্স্ট মেথড অনুসারে কি ছিল, যে আমি ধরে নিব যে তার ভর কেন্দ্রটা যেন এখানে অবস্থান করছে, সেই ভর কেন্দ্রটাকে আমি কি করব, জাস্ট এই ভর কেন্দ্রটাকে আমি তুলে দিব। তাহলে কতটুকু উচ্চতায় তুলতে হবে? এইচ বাই 2 পরিমাণ উচ্চতায়, এইচ বাই 2 পরিমাণ উচ্চতায় হবে, উচ্চতায় ওঠা লাগবে। তাহলে এখানে গড় সরণ এইচ প্রাইম ইকুয়াল টু কি পাইলাম? এইচ বাই 2। আমি যদি গড় সরণটাকে এইচ প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি সুতরাং গড় সরণ বা ভার কেন্দ্রেশন সবগুলো তো একই হবে, এইচ বাই 2 মানটা তো একই হবে, তাহলে এইচ বাই 2 পেয়ে গেল। আমি যদি সেকেন্ড মেথডটা খেয়াল করি, যে আমাদের ইনিশিয়াল লেয়ার কে ছিল, এটা ছিল আমাদের ইনিশিয়াল লেয়ার, এটা ছিল আমাদের ফাইনাল লেয়ার, তাহলে ইনিশিয়াল লেয়ার কত উচ্চতায় ছিল? 0 উচ্চতায়। ফাইনাল লেয়ার কত উচ্চতায় বলতে আসলে গভীরতায়, কত গভীরতায় ছিল? এইচ। সো 0 প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এইচ বাই 2। এরপরে হলো আমাদের আরেকটা মেথড খালি অংশ প্লাস ভর অংশ ডিভাইডেড বাই 2। খালি অংশ কত? খালি অংশ 0। ভর অংশ কত? ভর অংশ হচ্ছে টোটালটাই, তার মানে এইচ ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা এখান থেকে উত্তরটা কি পাইলাম? এইচ বাই 2। আমাদের সেকেন্ড কন্ডিশন, যদি আমরা এমন বলি যে একটা কূপ আছে, এই হলো একটা কূপ, এই কূপটা অর্ধেক পূর্ণ, এই কূপটা অর্ধেক পূর্ণ, এই ধরো আমাদের কূপ, এই কূপটা অর্ধেক পূর্ণ। তাহলে এই কূপটা যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে আমরা বলতে পারি যে টোটালটা এটা কি হবে? এইচ বাই 2, এইচ বাই 2, এতটুকু কি হবে? এতটুকু হবে এইচ বাই 2, এইচ বাই 2। এখন আমি যদি ভার কেন্দ্র চিন্তা করি, আমি এটাকে পূর্ণ খালি করব, অর্থাৎ এটাকে কি করব? পূর্ণ খালি করব। পূর্ণ খালি করতে, পূর্ণ খালি করতে, পূর্ণ খালি করতে হবে। তাহলে পূর্ণ খালি করতে হলে আমাকে দেখো এখান থেকে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লেয়ার এবং এটা হলো আমাদের ফাইনাল লেয়ার। তাহলে ইনিশিয়াল লেয়ারটা কত দূরত্বে আছে বা কত গভীরতায় আছে? এইচ বাই 2 গভীরতায়, এইচ বাই 2 গভীরতায়। ফাইনাল লেয়ারটা কত গভীরতায় আছে? ফাইনাল লেয়ারটা এইচ গভীরতায় আছে। তাহলে ফাইনাল লেয়ারটা যদি এইচ গভীরতায় থাকে তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি যে ইনিশিয়াল লেয়ার এইচ বাই 2 প্লাস
এইচ ডিভাইডেড বাই টু, অর্থাৎ পূর্ণ খালি করতে হলে এইচ বাই টু প্লাস এইচ ডিভাইড বাই টু। এটার উত্তরটা কত আসবে? এটার উত্তরটা আসবে 3h/4, 3h/4। আমরা অন্য কিভাবে চিন্তা করতে পারি? অন্যভাবে চিন্তা করতে পারি যে আমরা ভাইয়া এইটার ভার কেন্দ্র কই থাকবে? মাঝখানে থাকবে, অর্থাৎ এই ডিস্টেন্সটা কি হবে? এই ডিস্টেন্সটা হবে, এই যে ডিস্টেন্স এটা হবে h/4, h/4। অর্থাৎ এই যে ভার কেন্দ্র, এই যে দূরত্ব, এখান থেকে আমি উঠায় ফেলবো উপর দিকে। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করা লাগবে? ভাইয়া উপরে যাবে h/2, h/2 প্লাস h/4, অর্থাৎ h/2 প্লাস h/4 পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগবে। এটার উত্তরটা কত আসবে? এটাও আসবে 3h/4। এরপরে আমাদের ফর্মুলাটা কি? খালি প্লাস ভরা ডিভাইড বাই টু। তাহলে এখন দেখি খালি প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই টু। তাহলে খালি কত? খালি হচ্ছে h/2 পরিমাণ, h/2 পরিমাণ, প্লাস ভরা অংশ কত? ভরা অংশ h/2 পরিমাণ। তো h/2 ডিভাইড বাই টু, অর্থাৎ h/2 প্লাস h/4 ইকুয়াল টু কত আসবে? 3h/4, 3h/4। তাহলে এটা হলো আমাদের আরেকটা প্রসেস, তো আলাদা করে দিই। এরপরে আমরা এখন যে উদাহরণটা দেখব সেটা হলো, ধরো একটা টোটাল কুয়া আছে আগের মতোই। এই যে একটা কূপ, এই কূপটা টোটাল তার রেডিয়াস হচ্ছে আর, তার গভীরতা হচ্ছে এইচ। এখন এটাকে যদি আমি খালি করতে চাই, এটাকে আমি টোটালটাই পানি দ্বারা পূর্ণ আছে, এই টোটালটাই পানি দ্বারা পূর্ণ, একে আমি কি করব? একে আমি অর্ধেক খালি করব। আমাদের 3 নম্বর উদাহরণ, অর্ধেক খালি করতে, অর্ধেক খালি করতে হবে। এটাকে অর্ধেক খালি করলে খেয়াল করো আমাদের কাঙ্ক্ষিত পানি কতটুকু? এই যে এতটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পানি, এতটুকু পানি আমাদেরকে উত্তোলন করতে হবে। তাহলে পানি কতটুকু দৈর্ঘ্য জুড়ে আছে? পানি আছে h/2 পরিমাণ দৈর্ঘ্য জুড়ে। তাহলে এর মিডিলে থাকবে কি ভর কেন্দ্র? তাহলে ভর কেন্দ্রটা কি এইখানে। তাহলে h/2 এর অর্ধেকে ভর কেন্দ্র, এখান থেকে কি করতে হবে? উঠাইতে হবে। তাহলে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ ইকুয়াল টু কি পাবো? h/2, h/2 তারও কি অর্ধেক, অর্থাৎ h/4, h/4। এটা হচ্ছে কি আমাদের ভার কেন্দ্রের সরণ। ওকে, তাহলে h/4 এটাই কি আমাদের ভার কেন্দ্রের সরণ, ওকে। এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের যতটুকু পানি তোলা লাগবে সেই পানিটার, একটু কপি করি, এই যে এখান থেকে আমরা কি করব? এতটুকু পানি নিব, সেটা হচ্ছে আমাদের h/2। এখানে ইনিশিয়াল লেয়ার কোনটা? আমাদের যতটুকু পানি খালি করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লেয়ার IL, এবং এটা হলো আমাদের ফাইনাল লেয়ার, তাহলে ইনিশিয়াল লেয়ার প্লাস ফাইনাল লেয়ার ডিভাইড বাই টু। ইনিশিয়াল লেয়ার কত উচ্চতায়, কত গভীরতায়? 0। ফাইনাল লেয়ার h/2 গভীরতায়, তাহলে 0 প্লাস h/2 হোল ডিভাইডেড বাই টু, অর্থাৎ উত্তর আসবে h/4। এরপরে আমাদের প্রসিজার হচ্ছে খালি প্লাস ভরা ডিভাইডেড বাই টু, অর্থাৎ খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই টু। আচ্ছা, এটার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, তুমি যতটুকু খালি করবা, অর্থাৎ যতটুকু পানি খালি করবা, ঠিক ততটুকুকে তোমার কূপ হিসাবে চিন্তা করা লাগবে। অর্থাৎ আমি একটু এখানে লিখে দিই, যতটুকুর পানি বা তরল খালি করব ততটুকুকে কূপ হিসেবে বিবেচনা করব, কূপ হিসেবে ধরবো। তাহলে এখানে আমি কূপ হিসেবে কাকে ধরবো? এই যে এতটুকুকে আমি কূপ হিসেবে ধরতে পারবো, এই যে এতটুকুকে, কারণ আমার এতটুকু খালি করতে হবে, তাহলে এতটুকু খালি করলে আমার কূপ হিসেবে আমি এতটুকুকে ধরতে পারবো। তাহলে কূপ হিসেবে যদি এতটুকু ধরি, তো খুব ভালো করে খেয়াল করে দেখো খালি অংশ কত? এতটুকু কূপের মধ্যে কোনো খালি অংশ আছে? না, 0।
প্লাস ভর্তি অংশ কত ভাই h/2 গভীরতা টোটালটাই ভর্তি, সো h/2 ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আমাদের উত্তর চলে আসবে h/4। তাহলে একটা পূর্ণ কুয়ার অর্ধেক খালি করলে আমাদের ভার কেন্দ্রের সরণ বলো বা গড় সরণ বলো সেই যে টার্মটা, এটা কত আসবে h/4। খুব ভালো। এখন আমরা 4 নম্বর উদাহরণটা দেখি। আমাদের 4 নম্বর উদাহরণটা হলো যে একটা অর্ধেক পূর্ণ কূপ, এই হলো আমাদের একটা অর্ধেক পূর্ণ কূপ। অর্ধেক পূর্ণ কূপ, তাহলে অবশ্যই এই যে এতটুকু এতটুকু কত, আমি যদি বলি যে টোটালটাই হচ্ছে h, তাহলে এতটুকু h/2, এখানে এতটুকু হচ্ছে কি h/2। তাহলে এই অর্ধেক পূর্ণ কূপের অর্ধেক খালি করতে হবে আমাকে। শর্তটা কি? অর্ধপূর্ণ কূপের কূপের অর্ধেক খালি করতে হবে, খালি করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাকে আমার কাঙ্ক্ষিত পানি কতটুকু, অর্থাৎ আমি কতটুকু খালি করতে পারবো, যে ভাই যে এতটুকু খালি করতে পারবেন, এতটুকু খালি আপনাকে করতে হবে। আর এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে তাহলে কত আসলো h/2 এর অর্ধেক, অর্থাৎ h/4। এতটুকু কত h/4। আচ্ছা নিচে লাগবে না আমাকে। এখন এই h/4 এর মধ্যে ভার কেন্দ্র কোথায়? এই যে মিডিলে ভার কেন্দ্র, এবং সেটাকে কি করতে হবে আমাকে উঠাইতে হবে। তাহলে h/4 এর মধ্যে ভার কেন্দ্র হচ্ছে h/8 এ, h/4 এর অর্ধেক কত h/8। তাহলে আমার ভার কেন্দ্রের সরণটা কতটুকু হবে ভাই, উপরে উঠাইতে হবে এতটুকু h/2 আর উঠাইতে হবে h/8, অর্থাৎ ভার কেন্দ্রের সরণ হবে h/2 প্লাস h/8, h/2 প্লাস h/8, উত্তর আসবে 5h/8, 5h/8। এটা হলো আমার ভার কেন্দ্রের সরণ। h/8 এই যে এতটুকু হচ্ছে h/8, এই যে এতটুকু h/8, তারপরে যে এতটুকু h/2, এতটুকু h/2। তাহলে h/2 প্লাস h/8 করলে আমাদের উত্তর চলে আসবে। এরপর আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা হলো ইনিশিয়াল লেয়ার এবং ফাইনাল লেয়ারের কথাবার্তা। তো আমি এটা একটু কপি করি। এখান থেকে আমরা যখন কূপটাকে নিয়ে নিলাম, তখন আমরা দেখলাম যে আমাদের যতটুকু পানি খালি করতে হবে তার ইনিশিয়াল লেয়ার কোথায়, এই হলো আমাদের ইনিশিয়াল লেয়ার। এই জায়গায় হচ্ছে আমাদের ইনিশিয়াল লেয়ার, ইনিশিয়াল লেয়ার। এবং আমাদের ফাইনাল লেয়ার কোথায়, এই হলো আমাদের ফাইনাল লেয়ার। অর্থাৎ আমি যতটুকু পানি খালি করব তার ফাইনাল লেয়ার যেখানে, তখন কিন্তু আর ভার কেন্দ্র বিবেচনা করা যাবে। তখন আমি যখন এই কাজ করব তখন আমি আর কি ভার কেন্দ্র বিবেচনা করব না, তখন আর ভার কেন্দ্র বিবেচনা করার কোনো দরকার নেই। ধরো এখানে মাঝখানে যে ওয়াটারটা আছে আর কি। তাহলে ইনিশিয়াল লেয়ারটা কত দূরত্বে আছে বা কত গভীরতায় আছে? হ্যাঁ, h/2 গভীরতায়, অর্থাৎ ইনিশিয়াল লেয়ার h/2 গভীরতায় বিদ্যমান। এবং ফাইনাল লেয়ারটা কতটুকু গভীরতায় বিদ্যমান? একটু খেয়াল করলে দেখতে পারবা যে ভাইয়া h/2 গভীরতা প্লাস h/4 গভীরতা। আমি আবার একটু দেখাই যে h/2 গভীরতা, এই যে h/2 গভীরতা, দেন আবার h/4 গভীরতা, এই হচ্ছে আমাদের ফাইনাল লেয়ার। তাহলে h/2, এই যে h/2, এবং এটা হচ্ছে h/4, h/2 প্লাস h/4। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি যে h/2 প্লাস h/4। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল গড় সরণটা কত আসবে? টোটাল গড় সরণটা আসবে, আমি যদি এখানে লিখি যে h/2 প্লাস h/2 প্লাস h/4, অর্থাৎ ইনিশিয়াল লেয়ার প্লাস ফাইনাল লেয়ার ডিভাইডেড বাই 2, উত্তর চলে আসবে 5h/8। এই হলো আমাদের পরবর্তী কনসেপ্ট। এখন যদি আমরা বলি যে না, আমরা এটা করব খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই 2 দিয়ে, অর্থাৎ খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের খালি অংশ কত? আমাদের কূপ বিবেচনা করতে হবে কতটুকুকে? আমাদের কূপ বিবেচনা করতে হবে এখন এই যে এতটুকুকে আমাদের কূপ বিবেচনা করা লাগবে। আমি যদি কূপটা একটু দেখাই তোমাদের, যে এই এতটুকু অংশকে আমাকে কূপ বিবেচনা করতে হবে। তা টোটাল কূপের মধ্যে খালি অংশ কত? h/2 পরিমাণ, সো লিখে ফেললাম h/2। প্লাস ভর্তি অংশ কত? ভাই ভর্তি অংশ হচ্ছে যে এইটা h/4 পরিমাণ, তো লিখে ফেলেন h/4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ h/2 প্লাস h/8 ইকুয়াল টু 5h/8। অর্থাৎ আমরা
তিনটা মেথড দেখতেছি, একটা ভার কেন্দ্রেশন, একটা ঘর্ষণ, একটা হচ্ছে খালি প্লাস ভর ডিভাইড বাই 2, অর্থাৎ তিনটা ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই একই উত্তর আসবে, কারণ এটা তো আর ভিন্ন ভিন্ন কিছু না, তিনটা জিনিসই আসলে সেম কনসেপ্টে আসে। তাহলে আমরা মোটামুটি এই চারটা উদাহরণ দেখলাম। ওকে, এরপরে আমাদের পরবর্তী উদাহরণ। আমাদের পরবর্তী উদাহরণে বলছে যে এই যে একটা চৌবাচ্চা, এই যে একটা চৌবাচ্চা, এর 4/3 অংশ পূর্ণ। আমাদের টোটাল উদাহরণ এখানে 4টা ছিল, এখানে 5 নম্বর ধরো। এই কূপটার 4/3 অংশ পূর্ণ, তার মানে আগে আমাকে 4টা ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4, এই 4 ভাগে ভাগ করে ফেললাম। এই 4/3 পূর্ণ আছে, অর্থাৎ আমাদের পানি কোথায় আছে? এই যে এতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে পানি আছে, অর্থাৎ 4/3 অংশ পূর্ণ। অংশ পূর্ণ কূপ, পূর্ণ কূপ। Okay. এখন আমি যদি বলি যে তাহলে এই পার্টটা কত, 3h/4, সরি h/4, কি বলতেছি, এটা হচ্ছে h/4, এতটুকু কত, h/4, এতটুকু কত, h/4, এতটুকু কত, h/4। এখন এর যে ভর কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? আমি যদি 4/3 অংশ পূর্ণ কূপের কূপের সম্পূর্ণ খালি করা লাগবে, সম্পূর্ণ খালি করতে হবে, সম্পূর্ণ খালি করতে হবে। তাহলে সম্পূর্ণ খালি করতে হইলে খেয়াল করে আমাদের ভরকেন্দ্র এই সম্পূর্ণ পানির ভরকেন্দ্র কই আছে? এখানে কোনো একটা জায়গায় আছে। তাহলে এইখানে কোনো একটা জায়গায় আছে মানে সেটাকে যদি আমি উপরে উঠতে চাই তাহলে আমাকে এখানে তুলতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে এই যে ডিস্টেন্স, এই যে আমাদের যে ডিস্টেন্স, এটা হচ্ছে h/4, h/4, এই যে ডিস্টেন্স এটাও কি h/4, কিন্তু ভার কেন্দ্রের জন্য এই যে ডিস্টেন্সটা, এটা কি হবে? এটা হবে h/8। আমি যদি বলি যে এই যে ডিস্টেন্স এতটুকু, এখান থেকে এই যে ডিস্টেন্স, এটা কত হবে? h/4 এর অর্ধেক, অর্থাৎ h/8। তাহলে এখানে ভার কেন্দ্রের সরণ যদি আমি বলি, ভার কেন্দ্রের সরণ হলো h/4 প্লাস h/4 প্লাস h/8। টোটাল কত আসবে? এটা আসবে 5h/8। h/4 প্লাস h/4 প্লাস h/8 ইকুয়ালটা আসবে 5h/8। ওকে, এখন এটা হলো আমাদের একটা কনসেপ্ট শেষ। দেন আমাদের সেকেন্ড কনসেপ্টে যদি আমরা আসি, আমাদের সেকেন্ড কনসেপ্ট কি বলে? আমাদের সেকেন্ড কনসেপ্ট বলে যে ভাই ইনিশিয়াল লেয়ারটা দেখবেন। তাহলে এটা কি আমাদের ইনিশিয়াল লেয়ার, এটা আমাদের ইনিশিয়াল লেয়ার, এবং ফাইনাল লেয়ার কোনটা? অবশ্যই এটা হচ্ছে আমাদের ফাইনাল লেয়ার। তাহলে এটা হলো আমাদের ইনিশিয়াল লেয়ার, ইনিশিয়াল লেয়ার, এটা হলো আমাদের ফাইনাল লেয়ার। তো ইনিশিয়াল লেয়ার কতটুকু গভীরতায় আছে? h/4 গভীরতায়, তো লিখে ফেললাম h/4 গভীরতা, এবং ফাইনাল লেয়ারটা কি h গভীরতায় বিদ্যমান, সো এটা লিখে ফেললাম h। তাহলে আমাদের ফর্মুলা কি আসবে? h/4 প্লাস h ডিভাইডেড বাই 2, h/4 প্লাস h ডিভাইড বাই 2, এটা ক্যালকুলেশন করলেও উত্তর আসবে 5h/8। ওকে, এর পরবর্তী যে আমাদের যে কনসেপ্ট সেটা কি? খালি অংশ প্লাস ভর অংশ ডিভাইড বাই 2, খালি অংশ, খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড বাই 2। তো আমাদের খালি অংশ কত? আমরা টোটাল খালি অংশ হচ্ছে h/4 পরিমাণ, h/4 প্লাস ভরা অংশ কত? ভরা অংশ হচ্ছে এই টোটালটা, এই টোটালটা আমাদের ভর্তি অংশ। এই টোটালটা যদি ভর্তি অংশ থাকে তাহলে টোটালটার মধ্যে 3h/4 পরিমাণ, h/4 প্লাস h/4 প্লাস h/4, তার মানে টোটাল 3h/4 পরিমাণ আছে। 3h/4 পরিমাণ আমরা লিখে ফেলি, অর্থাৎ উপরে হবে কি 3h/4, 3h/4 ডিভাইডেড বাই 2। এখান থেকে উত্তর চলে আসবে 5h/8, 5h/8 চলে আসবে উত্তর। এখন এই সেম কোশ্চেনে আমি যদি বলি যে 4/3 অংশ পূর্ণকূপের, এটা কয় নাম্বার ছিল? 5, 6 নাম্বার দেখাই। 3 অংশ পূর্ণকূপের অর্ধেক খালি করতে হবে, খালি করতে হবে। তাহলে অর্ধেক যদি খালি করতে হয়, আবার সিমিলার কনসেপ্ট, যে আমি কি করব, এটা কূপ এঁকে নিব, দেন সেটাকে
4 ভাগে ভাগ করব, 1 2 3 4, 4 ভাগে ভাগ করে ফেললে, 4 ভাগে ভাগ করে ফেললে প্রত্যেকটা পার্ট কি হবে, h/4, এটাও হবে h/4, এটাও হবে h/4, এটাও হবে h/4। 4 ভাগের 3 অংশ পূর্ণ, তার মানে এতটুকুর মধ্যে আমাদের লিকুইড বিদ্যমান, এতটুকুর মধ্যে লিকুইড বিদ্যমান। এখন এর অর্ধেক খালি করতে হবে, এর অর্ধেক খালি করতে হবে, এই কথার অর্থ হইল যে আমাদের টোটাল এই পার্টটা খালি করতে হবে, এই পার্টটা খালি করতে হবে। তাহলে এই পার্ট যদি খালি করতে হয়, একটু ভালো করে দেখো, এই পার্ট যদি খালি করতে হয় তাহলে এর যে ভার কেন্দ্র, এর যে ভার কেন্দ্র, এর ভার কেন্দ্র কই থাকবে, এই যে টোটাল যে দূরত্ব, সেই টোটাল দূরত্বের অর্ধেকে, অর্থাৎ এখানে টোটাল দূরত্ব কত, উপরে আছে h/4, উপরে আছে h/4, 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 আর নিচে এই যে এতটুকু, এতটুকু কত, h/4 এর অর্ধেক, অর্থাৎ h/8, h/8, অর্থাৎ h/4 প্লাস h/8, h/4 প্লাস h/8, উত্তর কত আসবে, 3h/8, 3h/8। এই 3h/8 এর অর্ধেকে হচ্ছে তার ভার কেন্দ্র। অর্থাৎ আমি যদি বলি যে ভার কেন্দ্রটা এইখানে অবস্থান করতেছে, তাহলে এই যে দূরত্ব এটাকে এখান থেকে তুলতে হবে, তাহলে এখান থেকে তুলতে হলে আমার টোটাল এই যে দূরত্বটা বের হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত হবে, h/4, h/4, h/4 প্লাস 3h/16, কারণ টোটালটাই হচ্ছে 3h/8, আর মাঝখানে এই যে এতটুকু কি হবে, 3h/16, সো h/4 প্লাস প্লাস 3h/16, অর্থাৎ h/4 প্লাস 3h/16 করলে উত্তর চলে আসবে 7h/16, 7h/16। ওকে, তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ দিয়ে হিসাব নিকাশ করা শেষ। এরপর আমরা যেটা করব, আমাদের মেথড 2, সেটা হলো ইনিশিয়াল লেয়ার আর ফাইনাল লেয়ার ডিভাইড বাই 2। তাহলে আমি একটু কপি করি এটাকে, এখানে নিয়ে আসি। তাহলে আমাদের ইনিশিয়াল লেয়ার এবং ফাইনাল লেয়ার কোনটা, এটাকে একটু মুছে দিই, লাগবে না। এখানে ছিল 3h/8, 3h/8। ওকে, তো আমাদের ইনিশিয়াল লেয়ার কোনটা, আমাদের ইনিশিয়াল লেয়ার হচ্ছে ভাইয়া এইটা হলো আমাদের ইনিশিয়াল লেয়ার, এইটা আমাদের ইনিশিয়াল লেয়ার। আর ফাইনাল লেয়ার কোনটা, এইটা আমাদের ফাইনাল লেয়ার। তো আমরা বলে দিই, এটা হলো আমাদের ইনিশিয়াল লেয়ার এবং এটা হলো আমাদের ফাইনাল লেয়ার। তো আমাদের ইনিশিয়াল লেয়ার কত গভীরতায় বিদ্যমান, h/4 গভীরতায়, ইনিশিয়াল লেয়ার আমাদের h/4 গভীরতায় বিদ্যমান। আর ফাইনাল লেয়ার কতটুকু গভীরতায় বিদ্যমান, ফাইনাল লেয়ার যে গভীরতায় বিদ্যমান সেটা হচ্ছে h/4, h/4, ইনিশিয়ালি কি ছিল, h/4, h/4, অবশ্যই h/4, মানে যে এতটুকু, প্লাস আবার h/4, আবার h/4, h/4 প্লাস এরপরে কি, এই যে h/8, 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 অর্থাৎ আমাদের যে ফাইনাল লেয়ার, এই যে যে লেয়ারটা, এই লেয়ারটা কি h/2 গভীরতা, তারপর কি h/4 গভীরতা, তারপর কি h/8 গভীরতা, করলে আমাদের উত্তর চলে আসবে কত, এখান থেকে উত্তর আসবে 7h সরি 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 ফাইনাল এস তো বের করলাম, যে h/4 প্লাস h/4 প্লাস h/8, উত্তর চলে আসবে এখান থেকে 5h/8। দেন আমাদের ফর্মুলা কি, যে টোটাল ইনিশিয়াল লেয়ার প্লাস ফাইনাল লেয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ h/4 প্লাস 5h/8 হোল ডিভাইড বাই 2, h/4 প্লাস 5h/8 ডিভাইড বাই 2, উত্তর চলে আসবে 7h/16, 7h/16। এরপরে আমাদের আরেকটা মেথড কি, এরপরে আমাদের আরেকটা মেথড হচ্ছে খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইড বাই 2। এখানে একটু বাড়াই দিই, খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইড বাই 2, এরপরের মেথড খালি প্লাস ভরা ডিভাইড বাই 2। ওকে, এর মানে কি, আমি যতটুকু পানি আছে ঠিক ততটুকুকে আমি কূপ বিবেচনা করব। তাহলে এখানে আমাদেরকে কূপ বিবেচনা করতে হবে কতটুকু, এই যে এতটুকু আমরা কূপ বিবেচনা করব, এই যে এখানে এতটুকুকে আমরা কূপ বিবেচনা করব। তাহলে এতটুকু কূপ বিবেচনা করলে একটু খুব ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের খালি অংশ কত, যে ভাই এই যে যে পার্টটা, এটা কি টোটালটাই খালি, h/4, তো খালি হচ্ছে h/4, প্লাস ভরা অংশ কত ভাই, h/4 আবার h/4 এর অর্ধেক, h/4 এবং h/4 অর্ধেক, অর্থাৎ h/8,
তাহলে এটা কত আসে নেবে আলটিমেটলি 3h/8। তো 3h/8 ডিভাইডেড বাই 2, খালি প্লাস ভরা ডিভাইড বাই 2। তাহলে উত্তর কত চলে আসবে এখানে? এখান থেকে উত্তর আসবে 7h/16। তাহলে আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে ক্যালকুলেশন করলে বা কি কি ডাটা দেওয়া থাকলে বা কি রকম ডাটা দেওয়া থাকলে কিভাবে ক্যালকুলেশন করা লাগবে, সে আইডিয়াগুলো আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, যে হোমওয়ার্কটা কি, অংশ পূর্ণকূপের 4/3 অংশ পূর্ণকূপের 4/3 অংশ খালি করতে এইচ প্রাইম ইকুয়াল টু হোয়াট? এইচ প্রাইম হচ্ছে ঘর্ষণ, এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এইচ প্রাইম। এটা একটা এইচ প্রাইম, এটা একটা এইচ প্রাইম, এটা একটা এইচ প্রাইম, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে এইচ প্রাইম। ওকে, এখন আমি এই যে যে উদাহরণগুলো দিলাম, সেই উদাহরণগুলোতে এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের ভর নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে, যে কোন ক্ষেত্রে ভরটা কেমন হবে। ওকে, তো ফার্স্টে দেখি যে আমাদের এখানে কি করা লাগবে। এখানে তো টোটালটাই খালি করতে হবে, যে এখানে টোটালটা পূর্ণ আছে, টোটালটাই খালি করতে হবে। সো এখানে ভরটা কি হবে? এখানে এম ইকুয়াল টু হবে রো ইন্টু ভি টোটালটা, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। এখানে ভরটা কত হবে? এখানে অর্ধেক পূর্ণ, এখানে কি আছে, যে অর্ধেক পূর্ণ আছে। তাহলে অর্ধেক পূর্ণ থাকে, তুমি যদি এখন খালি করতে চাও, তাহলে এখন খালি করলে কি আসবে? এম ইকুয়াল টু আসবে রো ইন্টু ভি/2, কারণ টোটাল আয়তনে নাই, অর্ধেক আয়তনে আছে, অর্থাৎ জাস্ট ভি/2 করবা, ভি/2। তাহলে ভি/2 করলে কি আসবে? রো ইন্টু হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এইচটাকে অর্ধেক করে দিলেই চলে আসবে। এই উদাহরণটা একটু দেখি, যে এখানে কত, এখানে এম ইকুয়াল টু কত, এখানে এম ইকুয়াল টু কত হবে? যে আমাকে কি বলছে? টোটালটাই খালি করতে হবে। এম ইকুয়াল টু কত হবে? রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ, যেহেতু আমরা সিলিন্ডার শেপ বলছি। এই ক্ষেত্রে এম ইকুয়াল টু কত আসবে? এই ক্ষেত্রে এম ইকুয়াল টু আসবে রো ইন্টু ভি, কত? ভি/2, কারণ অর্ধেক খালি খালি করতে হবে, অর্থাৎ টোটাল, সরি, অর্ধেক খালি করতে হবে বলতে অর্ধেক পূর্ণকূপের পূর্ণ খালি করতে হবে। এখন আছেই তো অর্ধেকটা, তো রো ইন্টু হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ, রো ইন্টু হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে এখানে এম এর পরিচয়। এখন এখানে যদি আমি এম এর পরিচয় দিতে চাই, তাহলে সেই এখানে এম এর পরিচয় কি দেওয়া লাগবে? আমাকে অর্ধেক খালি খালি করতে হবে। সো এম ইকুয়াল টু হবে রো ভি/2, রো ভি/2। ভি এর পরিচয়টা কি? ভি ইকুয়াল টু হচ্ছে এখানে পাই আর স্কোয়ার এইচ, টা লিখে দিলাম না। এখানেও কি সেম কন্ডিশন? এটা তো আসলে এইটা এবং এটা তো সেমই ছিল। এখানেও কি এম ইকুয়াল টু হবে রো ভি/2। এখানে কত হবে এম ইকুয়াল টু? এখানে এম ইকুয়াল টু হবে, এম ইকুয়াল টু, খেয়াল করো, অর্ধেক পূর্ণকূপের অর্ধেক খালি করতে হবে। অর্ধেক পূর্ণকূপের, অর্থাৎ রো ভি/2 করে তুমি অর্ধেক করলা, এটারে কি আবার অর্ধেক করতে হবে? এটা কি করতে হবে? আবার অর্ধেক করতে হবে। আর এখানে ভি ইকুয়াল টু কত? পাই আর স্কোয়ার এইচ, ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। অর্ধেকটা পানি আছে, অর্থাৎ টোটাল কূপটা অর্ধেক পূর্ণ, সেটাকে আমি অর্ধেক খালি খালি করবো। তাহলে ভি ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু কত আসবে? রো ভি/2 অর্ধেকের জন্য, তারপরে আমি আবার অর্ধেক খালি করবো, অর্থাৎ আবার হাফ করবো। এখানেও কি আসবে? এখানেও সিমিলার, যে রো ভি/4 আসবে। এরপরে এখানে যদি বলি, এইখানে কি আসবে? 4/3 অংশ পূর্ণকূপের সম্পূর্ণ খালি করব। তাহলে টোটাল আমি যদি বলি যে এখানে এম ইকুয়াল টু কত, এখানে এম ইকুয়াল টু আসবে রো ইন্টু ভি ইন্টু 4/3 অংশ। কেন? টোটাল 4টা ভাগ করলে এটা আয়তন হবে ভি/4, এটা আয়তন ভি/4, এটা ভি/4, এটা ভি/4। এখান থেকে তুমি 3v/4টা কাউন্ট করবা, বাকিটা কাউন্ট করতে পারবা না, কারণ এখানে কোনো পানিই নেই। ওকে, এরপরে এখানে যদি দেখি যে 4/3 অংশ পূর্ণকূপের হাফ খালি করতে হবে, তাহলে এখানে এম ইকুয়াল টু কত আসবে? এখানে যদি তুমি বলো যে এম ইকুয়াল টু রো ভি বাই কত আসবে? 3h/4, অর্থাৎ 3/4। আচ্ছা দাঁড়াও দেখাই, তুমি যদি রো ভি বলো, যে রো ইন্টু ভি, ভি কতটুকু নিবা? 3h/4। তার কি হইলো? 3h/4 যদি তুমি নাও, তাই টোটাল কূপের, মানে টোটাল কূপের মধ্যে যতটুকু পানি আছে, অর্থাৎ এই যে টোটাল, এই টোটালটা বেরোইলো, এই টোটালটা বেরোলো, কিন্তু তোমার কি এই টোটালটা নিলে হবে না, এর অর্ধেকটা নেওয়া লাগবে, এইটা নেওয়া লাগবে। তাহলে এটা কি হবে? আবার ইন্টু হাফ দেওয়া লাগবে, অর্থাৎ এটাকে যদি আবার ইন্টু হাফ দাও, আমি এটাকে একটু সরাই, তাহলে 3h/4, এটা কি করা লাগবে? আবার হাফ দিলাম, সরি h/4 কেন, রো ভি/4, 3v/4। আমি কি আগেও কি এইচ দিছি নাকি? না, রো ভি দেওয়া হয়েছে, ভি দেওয়া, সব কিছু ভি দেওয়া হয়েছে।
তাহলে এই হলো আমাদের কথা যে এখানে কি হবে রো ইন্টু 3v/4 ইন্টু হাফ। তাহলে আমরা মোটামুটি গড় সরণ বা এই টাইপের জিনিসপত্রগুলো দেখে ফেলছি। এখন আমাদের কথা হচ্ছে যে আসলে আমরা যে গড় সরণ কথাটা ইউজ করি এটা আসলে কিভাবে আসলো, অর্থাৎ এটার ডেরিভেশনটা কি। এটার ডেরিভেশনটা আমরা এভাবে দেখাইতে পারি, অর্থাৎ যদি তোমার একটা কূপ হয় এমন একটা সিলিন্ডার শেপের, আমি একটা কূপ চিন্তা করব। এই হচ্ছে সিলিন্ডার শেপের একটা কূপ বা চৌবাচ্চা যাই বলো না কেন। এটার দৈর্ঘ্যটা কত? এটার দৈর্ঘ্য হচ্ছে এইচ। এটার দৈর্ঘ্য হচ্ছে এইচ, দৈর্ঘ্য হচ্ছে এইচ, এবং এটার যে ব্যাসার্ধ সেটা হলো আর, ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আমার কাজ হচ্ছে যে এখানে বের করা যে টোটাল পানি তুলতে, জাস্ট তুলবো, উপরে তুলবো, পানিটা তুলতে কি পরিমাণ কাজ হবে সেটা বের করবো। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি যদি এখানে বলো যে পানিটা তুলবো আসলে কি, যে এখানে টোটাল এইরকম অসংখ্য লেয়ার বিদ্যমান না পানির, এরকম ডিস্কের মতো অসংখ্য লেয়ার বিদ্যমান। আমি ধরলাম সেই লেয়ারটার ব্যাসার্ধ কত হবে, সেই যে লেয়ারটা নিলাম সেই লেয়ারটা ব্যাসার্ধ হবে আর, এবং আমি বললাম যে সেটা ধরলাম আমি dx পুরুত্বের, এটাকে আমি ধরলাম dx পুরুত্বের একটা লেয়ার। তাহলে এমন অসংখ্য লেয়ারকে আমি উপরে তুলব, এমন অসংখ্য লেয়ারকে কি করব আমি উপরে তুলবো। তাহলে এরকম অসংখ্য লেয়ারকে যদি আমি উপরে তুলি তাহলে আমার কাজ শেষ। অর্থাৎ প্রত্যেকটা লেয়ারকে, যেমন ধরো আমি যদি বলি যে এই যে যে লেয়ারটা, এরকম লেয়ার যদি আরো অসংখ্য থেকে থাকে, এরকম লেয়ার, সাপোজ এখানে এরকম লেয়ার আছে, এরপরে আবার এমন লেয়ার আছে, এই লেয়ারটাকে ধরো উপরে তুলে ফেললাম, শেষ, আমার কাজ হয়ে গেছে। এরকম আরেকটা লেয়ার, সাপোজ এরকম আরেকটা লেয়ার, এই এই নিচে যে ধরো একটা লেয়ার ছিল, তার উপরে এইখানে একটা লেয়ার আছে, তার উপরে এখানে লেয়ার বিদ্যমান, তার উপরে এইখানে লেয়ার বিদ্যমান। তো আমাকে কি করব, আমি এই যে এই লেয়ারটাকে নিয়ে আসলাম, এই লেয়ারটাকে যে বাইরে নিয়ে আসলাম, এই লেয়ারটাকে বাইরে নিয়ে আসলাম, এই লেয়ারটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি আমার কূপ খালি হয়ে গেল। অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা লেয়ারের জন্য হিসাব নিকাশ করা লাগবে। তাহলে প্রত্যেকটা লেয়ারের জন্য হিসাব নিকাশ করলে আমি ধরলাম যে এই যে লেয়ারটা, এই যে যে লেয়ারগুলো আছে, এই যে যে লেয়ারগুলো, এই লেয়ারটার পুরুত্ব হচ্ছে dx, পুরুত্ব হচ্ছে dx, এবং তার যে ব্যাসার্ধ এটা ধরলাম r। তাহলে এই যে ক্ষুদ্র লেয়ারটা, পানির লেয়ারটা, তার ভর যদি হয় dm, তাহলে dm ইকুয়াল টু কত ভাইয়া, রো ইন্টু এই যে আয়তনটা, আয়তনটা ধরলেন খুবই ক্ষুদ্র একটা আয়তন ডিভি। তাহলে ডিভিটা কি হবে, আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা যদি হয় আমাদের, এখানে যদি হয় ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত আসবে পাই আর স্কোয়ার। তার মানে রো ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিভি, ডিভি কত আসলে ডিএক্স। কারণ ডিভি মানে হচ্ছে আসলে, এখান থেকে যদি আমি একটু এরকম করে বলি যে এরিয়া ইন্টু উচ্চতা, উচ্চতা কত ডিএক্স, এরিয়াটা কত, এই হলো আমাদের এরিয়া, এই হচ্ছে আমাদের এরিয়া। এটা যদি এরিয়া হয় সুন্দর করে লেখা যায় রো ইন্টু পাই আর স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের ডিএম এর ভ্যালুটা দাঁড়াইলো ডিএম ইকুয়াল টু পাই রো আর স্কোয়ার ডিএক্স। ওকে, খুব ভালো কথা। আমি ধরে নিলাম যে আমাকে কি করতে হবে, আমি এটাকে এই পর্যন্ত উঠাবো, এই পর্যন্ত উঠাবো, মানে আমি ধরলাম যে তাকে আমি এক্স পরিমাণ উঠাবো, এক্স পরিমাণ, যেহেতু এখানে ডিএক্স নিলাম তাই এক্স নিলাম। এখানে যদি আমি ডি ওয়াই নিতাম তাহলে এখানে আমি ওয়াই নিতাম, কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমি যেহেতু এক্স ইউজ করলাম, ডিএক্স ইউজ করছি, তাই এখানে কি এক্স নিলাম। তাহলে এই যে ডিএম পরিমাণ যে ভর, ক্ষুদ্র ভর, এটাকে তুলতে, উপরে তুলতে, জাস্ট উপরে তুলতে কি আমাকে একটা ক্ষুদ্র কাজ করা লাগবে। আমি ধরলাম সেখানে কি ডিডাব্লিউ পরিমাণ কাজ করা লাগবে। ডিডাব্লিউ পরিমাণটা কি, যে ভাই ডিএম পরিমাণ ভর, যেখানে গ্র্যাভিটি কাজ করতেছে জি পরিমাণে, উঠতে হবে কি পরিমাণ, এক্স পরিমাণ। এই যে ডিএম এর ভ্যালুটা বসাই দাও। আচ্ছা, ডিএম এর ভ্যালুটা পরে বসাই। এখন এই যে এটা হচ্ছে একটা ডিডাব্লিউ, এখন আমি যদি টোটাল, অর্থাৎ একদম এই লেয়ারে, এখানে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকেও তুলতে চাই, তাহলে আমাকে টোটাল কাজ কি বের হবে, ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ এর ভ্যালুটা কত, ডিডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে জি এক্স ডিএম, জি এক্স ডিএম।
তাহলে এখান থেকে যদি আমি জি এর মধ্যে থাকবে এক্স, আর ডিএম এর ভ্যালুটা কত, আমি যদি ডিএম এর ভ্যালুটা এখান থেকে বসায় দিই, এখান থেকে যদি জি এর বসায় দিই, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, টোটাল পাই রো আর স্কোয়ার ডিএক্স। তাহলে যা যা কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে আসি। তাহলে কে কনস্ট্যান্ট, এই যে পাই কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে পাই রো জি, পাই রো জি, এদেরকে বাইরে নিয়ে আসলাম। আর স্কোয়ার এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো আর কেও বাইরে নিয়ে আসলাম, আর স্কোয়ার। তাহলে ভিতরে থাকলো কে, এক্স ডিএক্স, ভিতরে থাকলো এক্স ডিএক্স। এখন আমাকে কি করতে হবে, যে ভাই এইটা হইলো আমাদের তুলতে হবে, তো জিরো লেয়ার থেকে আমাকে এইচ পর্যন্ত কাজ করা লাগবে, অর্থাৎ ইনিশিয়াল ছিল জিরো এবং এইচ পর্যন্ত করতে হবে, সো লিমিট হবে জিরো টু এইচ পরিমাণ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা আসবে পাই রো জি আর স্কোয়ার, পাই রো জি আর স্কোয়ার, পাই রো জি আর স্কোয়ার ইন্টু ইন্টু এই এক্স, এক্স মানে কি, টোটাল কি আসবে, এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি এক্স স্কোয়ার বাই টু, তাহলে ভ্যালু বসায় দিলে কি হবে, এইচ স্কোয়ার বাই টু। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি একটু সুন্দর করে সাজাই, যে রো ইন্টু এই যে পাই আর স্কোয়ার, এখান থেকে একটা এইচ নিলাম, তাহলে পাই আর স্কোয়ার এখান থেকে একটা এইচ ইন্টু, তারপর আসছে জি, তারপর আসতেছে এইচ বাই টু। তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে রো এতটুকু হচ্ছে আমাদের ভি, তাহলে রো ইন্টু ভি, এটা হলো আমাদের জি, এবং এটা হলো আমাদের গড় সরণ এইচ প্রাইম। তাহলে রো এবং ভি মিলে হচ্ছে আমাদের এম, যে এই যে টোটাল এখানে যে পরিমাণ পানি ছিল সেটার ভর হচ্ছে এম ইন্টু জি, এটা হচ্ছে এইচ প্রাইম। তো এইচ প্রাইমের ভ্যালুটা কত হচ্ছে, এইচ প্রাইমের ভ্যালুটা হচ্ছে এইচ বাই টু। দেন আমরা ভার কেন্দ্রের সরণ বা অন্যান্য কনসেপ্ট ইউজ করে বলতে পারি যে তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আমরা মেজার করতে পারি। এখন এই যে ইন্টিগ্রেশন প্রসিজারটা, এই ইন্টিগ্রেশন প্রসিজারটা আমরা কেন শিখলাম, কারণ ইন্টিগ্রেশন প্রসিজারটা যদি আমরা শিখি তাহলে আমাদেরকে যদি কোনো অন্য কোনো শেড দেয় তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ আমি তোমাকে বললাম যে একটা গোলক দিলাম তোমাকে, জাস্ট একটা গোলক দেওয়া হলো, এ হচ্ছে একটা গোলক যেটা কি পানি দ্বারা পূর্ণ আছে, পানি দ্বারা পূর্ণ আছে। তাহলে এই যে যে গোলকটা পানি দ্বারা পূর্ণ, এই গোলকটা এখন আমি কৃতকাজ বের করব, মানে ধরো টোটালটাই পানি দ্বারা পূর্ণ আছে, এটা ধরো ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, আমি এখন বের করব। আচ্ছা এটাকে দিয়ে একটা ম্যাথ দেওয়া যায়, ধরো আমি আর একটা মান দিয়ে দিলাম যে আর ইকুয়াল টু 4 মিটার, আর ইকুয়াল টু 4 মিটার, এবং এখান থেকে ধরো এখানে একটা পাইপ আছে, সেই পাইপ দিয়ে আমি পানিটাকে ফেলে দিচ্ছি, এবং সেই পাইপটা ধরো কত মিটার দেওয়া যায়, 2 মিটার দিয়ে দিই, ধরো টোটাল 2 মিটার মানে উচ্চতার একটা পাইপ আছে, সেই পাইপ দিয়ে আমি এখান থেকে পানি বের করতেছি কন্টিনিউয়াসলি। ওকে, তাহলে এইখানে যদি আমি বের করতে চাই তো খেয়াল করে দেখো তো এটা আসলে কি করা হচ্ছে। আমি যদি বলি যে এইখানে এই যেরকম কিছু ফালি আছে, যেমন কিছু স্লাইস আছে, এই স্লাইস একটা এটার উপর অবস্থিত, যদি স্লাইসগুলো একটু ভালো করে দেখাই, এই যে একটা স্লাইস, এই যে একটা স্লাইস, এই যে একটা স্লাইস, এই যে একটা স্লাইস, এরকম স্লাইস কোন পর্যন্ত আছে, একদম এই পর্যন্ত স্লাইস আছে, ঠিক আছে। ওকে, তো হিসাবের সুবিধার্থে আমি একটা কাজ করতে পারি, আমি ধরে নিলাম যে আমাদের অক্ষ ব্যবস্থায় এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ধরো আগে যদি এখানেও ধরে নিতাম যে এটা ধরো আমাদের একটা অক্ষ, এটা ধরলাম একটা অক্ষ, তাও কোনো প্রবলেম ছিল না, তুমি ধরতে পারতা, কোনো প্রবলেম নেই। আমি যদি ধরি না এটা বাদ, এখানে যদি ধরবো, এখানে এটাকে দিলাম এক্স অক্ষ, এটাকে দিলাম এক্স অক্ষ, এবং এটাকে দিলাম ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে এখন আমাদেরকে এই ফালি, ধরো তুমি একটা কি বলবো এটাকে, একটা পেয়ারা খাচ্ছ, সেই পেয়ারাটা তুমি কন্টিনিউয়াসলি স্লাইস করতেছো, তো ওইরকম কন্টিনিউয়াসলি স্লাইস করার ফলে তুমি যদি সবগুলা স্লাইস যোগ করো তাহলে কি টোটাল পেয়ারাটা পেয়ে যাবা। ঠিক তেমনই আমাকে কি করতে হবে, এখানে একটা স্লাইস নিয়ে কাজ করতে হবে। সাপোজ আমি একটা এমন একটা স্লাইস নিয়ে কাজ করলাম, এই যে ধরো একটা স্লাইস এরকম, একটা স্লাইস বা একটা ফালি বলতে পারো, এই স্লাইসটা নিয়ে যদি আমি কাজ করি, এই স্লাইসটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এখানে এই যে যে ব্যাসার্ধটা, যে ব্যাসার্ধটা হবে, ব্যাসার্ধটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাবে,
ধরলাম এই ব্যাসার্ধটা হচ্ছে এক্স, এবং আমি এই যে দূরত্বটা অর্থাৎ কেন্দ্র থেকে, এই গোলকের কেন্দ্র থেকে ওয়াই দূরত্বে, সাপোজ এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি ধরলাম ওয়াই, ওয়াই দূরত্বে আমি এই ফালিটা কল্পনা করলাম, এবং তার যে রেডিয়াস সেটা কি আর, তাহলে এটাকে এইটা বলতে পারি কি আর। আর তাহলে একটু খেয়াল করলেই তুমি বুঝতে পারবা যে ভাই তাহলে এক্স ওয়াই এবং আর এর মধ্যে আমি একটা সম্পর্ক দিতে পারি, সেটা কি, যে পিথাগোরাস দিয়ে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। যেহেতু আমি আর ইকুয়াল টু 4 মিটার বলে দিছি, তাহলে এখান থেকে ইজিলি কি বলা যায়, এখান থেকে ইজিলি বলা যায়, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, আমাদের অন্য যেটা বের করতে হবে সেটা দ্বারা আমরা ক্যালকুলেশন করব। ওকে, এরপরে দেখো এখন আমি যদি বলি যে আমাদের এই যে স্লাইসটা, আমি যদি স্লাইসটাকে বাইরে একটু আঁকি, তো এই হলো আমাদের এই যে স্লাইসটা, এই যে স্লাইস, এই স্লাইসের এই যে পুরুত্বটা, সেই পুরুত্বটা আমি ধরলাম কি ধরবো, কোন অক্ষ বরাবর, যেহেতু পুরুত্বটাও অক্ষ বরাবর, সো আমি ধরলাম এটা হচ্ছে ডিওয়াই, ডিওয়াই। এবং এই যে রেডিয়াস, রেডিয়াসটা আমরা কি ধরলাম, রেডিয়াসটা আমরা ধরলাম এক্স। তাহলে এইটার আমি যদি বলি যে এটার ভরটা কত হবে, আমি যদি ধরি যে এটার ক্ষুদ্র ভর হচ্ছে ডিএম, তাহলে ডিএম ইকাল টু কি দাঁড়াবে, ডিএম ইকাল টু দাঁড়াবে রো ইন্টু ডিভি, রো ইন্টু ডিভি। তো রোটা কত, রোড তো এর মধ্যে থাকবে, যেখানে যেটা থাকবে, পানি থাকলে পানি থাকবে, তরল থাকবে, কেরোসিন থাকলে কেরোসিন থাকবে, বা যেটাই থাকুক না কেন। তো রো ইন্টু ডিভি, ডিভি মানে কি, এ ইন্টু ডি ওয়াই, এ ইন্টু ডি ওয়াই। আচ্ছা এর পরিচয়টা কি এখানে, এখানে এই যে টোটাল, আমি যদি বলি যে এখানে ক্ষেত্রফলটা কত আসবে, এখানে ক্ষেত্রফল এই ইকুয়াল আসবে পাই এক্স স্কোয়ার, পাই এক্স স্কোয়ার। তাহলে এখানে বলতে পারি রো পাই এক্স স্কোয়ার ডি ওয়াই, এটা হচ্ছে আমাদের ডি এম। এখন খেয়াল করো, এই যে ফালিটা, এই ফালিটাকে কি আমি উপরে উঠাবো, তাহলে আমি যদি ফালিটাকে উপরে উঠাই, তাহলে আমাকে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, আমাকে কিন্তু এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, হাইলাইট করতেছি, আমাকে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। যদি একটু জুম করাই, তো খেয়াল করো যে আমাকে কি করতে হবে, আমাকে এই পরিমাণ দূরত্ব উপরে উঠাইতে হবে, অর্থাৎ এই ফালিটাকে এখান থেকে এই দূরত্ব অতিক্রম করাইতে হবে। আমরা ধরছি যে এই দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে এই এতটুকু যে ডিস্টেন্স, এই যে এতটুকু যে ডিস্টেন্স, এটা কি হবে, এটা হবে আর মাইনাস ওয়াই। এই যে ডিস্টেন্স, এটা কি হবে, আর মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়াই। এই পরিমাণ ডিস্টেন্স আমাকে উপরে উঠাইতে হবে। তাহলে জাস্ট এই লেয়ার পর্যন্ত উঠলো, দেন আরো 2 মিটার উপরে উঠাইতে হবে। তাহলে টোটাল যদি আমি হিসাব করতে চাই যে আমার টোটাল এখান থেকে সরণটা কত হবে এইটার জন্য, এই একটা ফালির জন্য, টোটাল হবে কি এতটুকু, এতটুকু। তাহলে এর যে ভ্যালু, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে আর মাইনাস ওয়াই, দেন আবার 2 যোগ, অর্থাৎ আর মাইনাস ওয়াই প্লাস 2। এখন আর এর ভ্যালুটা কত, 4, সো আমি বলবো 4 মাইনাস ওয়াই এর ভ্যালু আমি জানি না, প্লাস 2, অর্থাৎ 6 মাইনাস ওয়াই, 6 মাইনাস ওয়াই, এটা হলো আমাদের ভ্যালু। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম, আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি ভাই, আমাদের কৃত কাজ বের করতে হবে। তো কৃত কাজ ডাব্লিউ ডি ডাব্লিউ আমরা বের করি, যে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত, ডি ডাব্লিউ হচ্ছে ভাইয়া ভর, ভর কত ডিএম, যেহেতু ক্ষুদ্র জিনিস, জি ইন্টু কতটুকু উচ্চতায় উঠাবো, 6 মাইনাস ওয়াই, 6 মাইনাস ওয়াই পরিমাণ। তাহলে খুব ভালো কথা, ডিএম এর ভ্যালুটা বসাই দিই, ডিএম ভ্যালুটা কত, পাই রো পাই এক্স স্কোয়ার ডিওয়াই, রো পাই এক্স স্কোয়ার ডি ওয়াই ইন্টু গ্র্যাভিটি জি এর মতো থাকবে, আর এটা হবে কি 6 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমাদের টোটাল, আমি যদি একটু সাজায় লিখি, এখানে পাই রো জি, পাই লিখে ফেললাম, রো লিখে ফেললাম, জি লিখে ফেললাম, থাকলো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 6 মাইনাস ওয়াই, 6 মাইনাস ওয়াই ডিওয়াই, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার 6 মাইনাস ওয়াই, 6 মাইনাস ওয়াই, আর থাকলো ডিওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র কাজ। এখন আমি যদি টোটাল ওয়ার্ক নির্ণয় করতে চাই, টোটাল ওয়ার্ক নির্ণয় করতে চাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ মানে কি, ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ ভ্যালুটা বসাই দিলে দেখো এগুলো যেহেতু কনস্ট্যান্ট, সো আমি এগুলোকে সামনে লিখে ফেলি, পাই রো জি, এখানে থাকবে কি এক্স স্কোয়ার 6 মাইনাস ওয়াই, 6 মাইনাস ওয়াই ডিওয়াই। এখন দেখো ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করা হচ্ছে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার এখানে থাকতে পারবে না, তাহলে এক্স কে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তাহলে এক্স কে যদি আমি এখানে রিপ্লেস করি, তাহলে আমি কিভাবে রিপ্লেস করতে পারি, আমাদের হাতে একটা ক্লু আছে, সেই ক্লুটা কত, এই যে এখানে আমাদের হাতে একটা ক্লু আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করতে চাই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
তাহলে ভ্যালুটা বসাই দিই। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুটা বসাই যে পাই রো জি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লিখে ফেললাম আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। এটা কত থেকে কত পর্যন্ত লিমিট? আচ্ছা লিমিটটা আমি পরে আসতেছি, ও সরি 6 - y লিখে নেই। তো 6 - y ডিওয়াই। তো লিমিটটা কত হবে খেয়াল করো। আমাকে কিন্তু এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট থেকে আমি যদি দেখাচ্ছি যে এই পয়েন্ট থেকে একদম উপর পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত উঠতে হবে, এই পয়েন্ট পর্যন্ত উঠা লাগবে। তাহলে এখান থেকে যদি আমরা টোটালি এই পর্যন্ত উঠি, এখান থেকে যদি এই পর্যন্ত ওঠা হয় তাহলে কি আমার টোটাল বৃত্তটা কমপ্লিট হবে। তাহলে এই বৃত্তটা কমপ্লিট হইতে আমাকে কি করা লাগবে? আমাকে ইনিশিয়ালি এই দূরত্বটা কি -4, এই যে এতটুকু এখানে -4, দেন এখান থেকে ঠিক উপরের দিকে উঠলে এতটুকু হচ্ছে কি +4। তাহলে -4 থেকে +4 পর্যন্ত হচ্ছে আমার লিমিট। তাহলে এখান থেকে আমরা লিমিটটা বসায় দিই -4 থেকে +4 পর্যন্ত, +4 পর্যন্ত। তাহলে এই যে তুমি যদি এখানে ভ্যালুগুলা বসায় দাও, ক্যালকুলেশন করো, আর এর মানটা বসায় দাও 4×4 = 16। তাহলে এখান থেকে আমরা কি পাই? পাই রো জি ইন্টিগ্রেশন অফ -4 থেকে +4 পর্যন্ত 16 - y স্কোয়ার 6 - y ডিওয়াই। এই ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে, অর্থাৎ আমাদের কাজ চলে আসবে। ইন্টিগ্রেশনটা তুমি একটু নিজে দায়িত্বে করে নিও। তাহলে এই হচ্ছে আমাদের প্রসিজার, এইভাবেও তুমি ম্যাথটা করতে পারো। এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আরেকটা উদাহরণ একটু দেখি, একটু মানে ক্লু দিয়ে দিব তোমাদের। ধরো আমি তোমাদেরকে বললাম যে একটা সেমি সার্কেল অর্থাৎ সেমি স্পেয়ার বললাম, অর্থাৎ জিনিসটা এমন, যদি এগুলো আসবে না, জাস্ট দেখাচ্ছি তোমাদের, আসার কথা না সাধারণত। তাহলে এখানে ধরো এখানে ক্যালকুলেশন কিভাবে করবা? একদম সিমিলারলি করবা, একদম সিমিলারলি। কিভাবে? ধরো আমি তোমাকে বলে দিলাম যে এটার যে হাইট ধরো সেটা 5 মিটার, 5 মিটার ধরো হাইট বলে দিলাম। তাহলে হাইট বলে দিলে তুমি এটার ক্যালকুলেশন কিভাবে করবা? তুমি একটা ফালি ধরে নিবা, অক্ষ চিন্তা করতে পারো যে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। তাহলে এভাবে চিন্তা করলে সুবিধা হয় জিনিসটা। একটা ফালি চিন্তা করবা, ধরো এই হচ্ছে আমাদের একটা ফালি, একটা ফালি। এখানে ব্যাসার্ধটা ধরে নিবা এক্স, ব্যাসার্ধটা এক্স, এবং এই যে পুরুত্ব এটাকে ধরবা ডিওয়াই। যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা নিচ্ছি, এটাকে ধরো ওয়াই অক্ষ বললাম, এটাকে ধরলাম এক্স অক্ষ, এক্স অক্ষ। তাহলে ডিরেক্টলি আমরা ডিএম ইকুয়াল টু কি লিখতে পারি? ডিরেক্টলি ডিএম ইকুয়াল টু লিখতে পারি রো ইন্টু ডিভি, ডিভি। তাহলে রো ইন্টু ডিভি কত? এখানে পাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। এখন আবার খেয়াল কর, আমি যদি ধরে নেই যে এখান থেকে ওয়াই দূরত্বে এই ঘটনাটা আমি স্লাইসটা নিলাম ওয়াই দূরত্বে, তাহলে আবার লেখা যায় এটা যদি আর হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালুটা কি লেখা যায়? এক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 25 - ওয়াই স্কোয়ার। আমি আলের ভ্যালুটা বসাই দিলাম 25 - ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে ডিরেক্টলি বসাইতে পারো পাই রো এক্স স্কোয়ারের ভ্যালু কত? 25 - ওয়াই স্কোয়ার ডিওয়াই, ওয়াই স্কোয়ার ডিওয়াই বসাই দিলাম। দেন আমাদের যদি ডিডাব্লিউ নির্ণয় করতে হয়, ডিডাব্লিউ কেমনে নির্ণয় করব? ডিডাব্লিউ ইকুয়াল টু হবে ডিএম ইন্টু জি, জি ইন্টু কতটুকু উঠাইতে হবে আমাকে? কতটুকু উঠাইতে হবে? আমি যদি টোটাল খালি করতে চাই তাহলে এই যে ভ্যালুটা এতটুকু আমাকে উঠাইতে হবে, এই যে এতটুকু। তাহলে টোটালটা যদি হয় 5, তাহলে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কত আসবে? অবশ্যই 5 - ওয়াই। তাহলে ডিএম ইন্টু জি এখানে আসবে কত? 5 - ওয়াই। এখন ডিএম এর ভ্যালুটা বসাই দিই, যে ডিএম এর ভ্যালুটা কত? ডিএম হচ্ছে পাই রো, ওই জিটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 25 - ওয়াই স্কোয়ার, 25 - ওয়াই স্কোয়ার ইন্টু 5 - ওয়াই, 5 - ওয়াই ইন্টু ডিওয়াই। এটা হবে আমাদের ডিডাব্লিউ এর ভ্যালু। তাহলে এখন আমরা যদি টোটাল ওয়ার্ক পেতে চাই, ডাব্লিউ পেতে চাই, তাহলে ইন্ডিকেট করা লাগবে। ইন্ডিকেট কাকে করব? এই যে টোটাল যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটাকে ইন্ডিকেট করবো। এটা কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে। তাহলে লিমিটটা কত হবে? আমাকে এখান থেকে এই পর্যন্ত উঠতে হবে, অর্থাৎ 0 থেকে ধরো আমাকে 5 পর্যন্ত উঠতে হবে। তাহলে 0 থেকে +5 পর্যন্ত উঠলে আমি কি করবো? ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে উত্তর চলে আসবে। তাহলে এই হলো আমাদের প্রসিজার। তাহলে আমরা মোটামুটি যে বিষয়গুলো বুঝতে পারলাম, যেটা হলো একদম ইনিশিয়াল থেকে আমরা যদি একদম শুরু থেকে রিক্যাপ করি, যে আমরা
শুরু করছিলাম ভারকেন্দ্রের সরণ দিয়ে, দেন আমরা ভারকেন্দ্রের সরণের 3টা টাইপ দেখলাম, অর্থাৎ 3 ভাবে আমরা নির্ণয় করতে পারি সেই ভ্যালুটা। ক্যালকুলেশন করে 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 দেখলাম ভ্যালুগুলা কেমন হয়, কোন ক্ষেত্রে কিভাবে করতে হয়, ইনিশিয়াল লেয়ার ফাইনাল লেয়ার কখন কি হয়, খালি অংশ প্লাস ভর অংশ ডিভাইড বাই 2 কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তারপর এখানে দেখলাম যে অ্যাকচুয়াল প্রসিজারটা আসলে কি, যে অ্যাকচুয়ালি আসলে কি ঘটে, মানে কি জন্য আমরা এই ব্যাপারটা কাউন্ট করি, ভারকেন্দ্রের সরণ বা এই টাইপের জিনিসপত্রগুলো কেন আমরা কাউন্ট করি, সেই জিনিসটা আমাদের আশা করি ক্লিয়ার হইলো। এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট বা এই টাইপের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। ওকে, তো ফার্স্টে একটু একটা ব্যতিক্রম ম্যাথ দিয়ে স্টার্ট করি। জাস্ট আমি বললাম যে 1 মিটার ব্যাসার্ধ ব্যাসার্ধ ও 50 মিটার গভীরতার দুটি কূপ পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত দূরে অবস্থিত দূরে অবস্থিত একটি পাম্প এখানে আমাদেরকে বলা হচ্ছে 20 মিটার উপরে পানি তোলার জন্য 6 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। তার মানে আমি একটু ক্ষমতার কথাটা বলি, যে ক্ষমতা পি বা পাওয়ার ইকুয়াল টু কৃত কাজ যতটুকু সময়ের মধ্যে হচ্ছে, অর্থাৎ কাজের হার, অর্থাৎ পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এবং কর্মদক্ষতা হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি ইনপুট, তো যদি শতকরা হিসাব করা হয়, এটা হচ্ছে আমাদের এটা বা কর্মদক্ষতা। এখন বলা হচ্ছে যে 20 মিটার উপরে পানি তোলার জন্য 6 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। তাহলে কতটুকু উচ্চতায় উঠাবো? ইজ ইকুয়াল টু 20 মিটার, অর্থাৎ 20 মিটার উচ্চতায় উঠাবো। খেয়াল করো এখানে কিন্তু তোমাকে বলে দেয় নাই যে খালি করতে হবে বা কিছু করতে হবে, তার মানে এটাই আসলে ভারকেন্দ্রের সরণ বা গড় সরণ তোমাকে বলে দিছে। এইচ ইকুয়াল টু 20 মিটার। তো 6 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্প ব্যবহার করা হচ্ছে, মানে তোমার ইনপুট হচ্ছে 6 কিলোওয়াট, অর্থাৎ পি ইন ইকুয়াল টু 6 কিলোওয়াট, তার মানে 6 × 10³ ওয়াট, এটা হচ্ছে পি ইনপুট। তো যেহেতু দক্ষতা 82.2%, আমি লিখতে পারি যে এটা ইকুয়াল টু 0.822, এটা ইকুয়াল টু 0.822। এখন তাহলে পি আউটপুট কত হবে সেটা কি বের করা যাবে না? যে পি আউট ইকুয়াল টু কত হবে আমরা কি জানি, এখান থেকে লেখা যায় যে পি আউট ইকুয়াল টু হবে পি ইন এর যতটুকু কর্মদক্ষতা পাইছে ইনটু এটা, তার মানে পি ইন ইনটু এটা, পি ইন কত 6 × 10³ আর এটার ভ্যালু কত 0.822, অর্থাৎ 82.2 ডিভাইড বাই 100 মানে হচ্ছে 0.822। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তো দেখবা 4932 ওয়াট, এই আনসারটা চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের পি আউটপুট, অর্থাৎ আমি 6 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করে সেখান থেকে আমি 4932 ওয়াট ক্ষমতা পাবো। তাহলে এই ক্ষমতা দিয়ে আমি করব কি, এম পরিমাণ পানিকে এইচ উচ্চতায় উঠাবো জি গ্র্যাভিটিকে অতিক্রম করে, কত টাইমের মধ্যে? টি টাইমের মধ্যে। তো যেহেতু বলছে প্রতি মিনিটে, তার মানে অবশ্যই তুমি টি কি বলতে পারবো, টি ইকুয়াল টু হচ্ছে ভাইয়া প্রতি মিনিট, 1 মিনিট কতটুকু? 60 সেকেন্ড, সো টি এর ভ্যালু হচ্ছে 60। এটা দিয়ে কি করবো? পি আউটপুট। তাহলে এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বের করতে, যে এম ইকুয়াল টু হচ্ছে পি আউট ইনটু টি ডিভাইডেড বাই জি এইচ। তাহলে পি আউটপুটের মানটা কত? 4932 ইনটু টি এর ভ্যালুটা কত প্রতি মিনিট, তার মানে 60। 4932 ইনটু 60, জি এর ভ্যালু কত? 9.8 ইনটু এইচ, 20 মিটার উচ্চতায় উঠাতে হবে। তার 20 মিটার উচ্চতায় উঠাইলে আমি এখানে 20 দিয়ে দিব, দিলে এম এর মানটা কত চলে আসবে? এম এর মান আসবে তোমার 1509 কেজি। এই হলো আমাদের আনসার। এখানে বলা হচ্ছে যে এই যে একটা কূপের পানির গভীরতা হচ্ছে 20 মিটার, তার মানে এখান থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে 20 মিটার। তার মানে তুমি যদি পানি তুলতে চাও, তার মানে অবশ্যই তোমার 20 মিটার যেন পৌঁছাতে পারে এমন একটা কিছু
লাগবে, সেটা হতে পারে দড়ি, হতে পারে চেইন বা কিছু একটা। এখন বলে তোমাকে যে চেইনের, তার মানে যেহেতু চেইন কথাটা উল্লেখ আছে, তার মানে এই যে জিনিসটা, এটা একটা চেইন। এই চেইনের প্রতি মিটারে ভর হচ্ছে 2 কেজি। আমার দৈর্ঘ্য কতটুকু দরকার? 20 মিটার। তার মানে আমরা কি চেইনের ভর বের করতে পারি না এখান থেকে? যে সুতরাং চেইনের ভর, চেইনের ভর ইকুয়াল টু কত দাঁড়াবে? 20 × 2, কারণ প্রতি মিটারে ভর 2 কেজি, মিটার হচ্ছে 20, সো 20 × 2 কেজি করলে আমাদের 40 কেজি। এটা হবে কি আমাদের চেইনের ভর। বালতির ভর 10 কেজি, খুব ভালো কথা। এখন বালতি ভর্তি পানি তুলতে কৃত কাজ কত? বালতি ভর্তি পানি তুলতে কৃত কাজ কত? ওকে, এখন একটু খুব ভালো করে খেয়াল করো যে বালতির ভর 10 কেজি, এখানে আসলে বালতির ভর, যেহেতু পানির মানে বালতির আয়তন কিছু দেওয়া নাই, তার মানে অবশ্যই এখানে বালতির ভর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পানি ভর্তি অবস্থায় বালতির যে ভর সেটা হচ্ছে 10 কেজি। হয়তো আমি ক্যালকুলেশন করতে পারবো না, কারণ নাহলে আমাকে বালতির মানে বালতির যে শেপ বা মেজারমেন্ট গুলো আছে সেগুলো দিতে হবে যেন আমি আয়তনটা বের করতে পারি। যেহেতু বলা নেই, তার মানে ধরে নিতে হবে কি পানি ভর্তি বালতির ভরটাই হচ্ছে 10 কেজি। ওকে, তাহলে তুমি যখন বালতিটা তুলবা তখন কি চেইনটাও কি উপরে উঠবে না? তাহলে চেইনের ক্ষেত্রেও তোমাকে ভার কেন্দ্র হিসাব করতে হবে। চেইনের ভার কেন্দ্রটা কোথায় অবস্থিত? চেইনের ভার কেন্দ্রটা এই যে মিডিল পয়েন্টে অবস্থিত। এখন এই যে টোটাল পানি যে উঠাবা, পানির ক্ষেত্রে কি ভার কেন্দ্র হিসাব করা লাগবে? পানির ক্ষেত্রে যদি তুমি পানির ক্ষেত্রে ভার কেন্দ্রের সহিসাব করো, অর্থাৎ 20 মিটার, পানির ক্ষেত্রে ভার কেন্দ্র হিসাব করলে আসবে 10। আর বালতির জন্য আছে কত? বালতির টোটাল চেইনের যে দৈর্ঘ্য সেটা কত? 20। তাহলে এখান থেকে যদি আমরা টোটাল কাজ নির্ণয় করি, যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ফর ওয়াটার মানে বালতির জন্য, আর ডাব্লিউ ফর চেইন। তাহলে ওয়াটার কতটুকু? 10 কেজি। মানে বালতির ভর হচ্ছে 10 কেজি, তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেশন করব। আচ্ছা, তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি বলা যায়? যে ডাব্লিউ ওয়াটার, বালতির ভর হচ্ছে 10 কেজি, তার মানে দিয়ে দিলাম 10 ইন্টু গ্র্যাভিটি 9.8 ইন্টু, যদি আমি এখানে লিখি যে 20/2, কারণ আমরা জানি দূরত্ব দ্বিগুণ মানে ভাগ হয়ে যায়, প্লাস ডাব্লিউ চেইন কত? ডাব্লিউ চেইনটা আমি দিব 10, সরি ভরটা তো 40 কেজি পাইলাম, সো 40 ইন্টু 9.8 ইন্টু কতটুকু আমি বলছি, চেইন হচ্ছে 20 মিটার, তো তার ক্ষেত্রে ভার ক্ষেত্রে সরিষাব করা লাগবে, তার মানে 20/2। হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু এইখানে একটা কথা আছে ভাইয়া, এইটা তো হয় নাই। কেন হয় নাই? কারণ তুমি যতই পানি উঠাও না কেন, কূপের পানির গভীরতা 20 মিটার বলে দেওয়ার অর্থ এই না যে তুমি যখন পানি উঠাবে তখন লেভেল বা লেয়ার চেঞ্জ হয়ে যাবে। তার মানে অবশ্যই এখানে 20/2 দেওয়া যাবে না। এখানে কি দেওয়া লাগবে? জাস্ট 20 দেওয়া লাগবে। কারণ এখানে ভার কেন্দ্রের সহিসাব করা যাবে না, কারণ এটা কূপের পানির যে গভীরতা বলে দিচ্ছে সেটাই কি অ্যাকচুয়ালি জাস্ট পানির লেয়ার। এটা একটা প্রাকৃতিক কূপ, যেখান থেকে তুমি পানি তুলে সে পানির লেয়ারে কোনো চেঞ্জ হয় না। কারণ যদি পানির চেঞ্জ হইতো তাহলে তোমাকে খালি করার কোনো একটা কথা বা খালি করার কোনো একটা ইঙ্গিত তোমাকে প্রশ্নে দিয়ে দিত। যেহেতু এখানে এমন কিছু দেওয়া নাই, তাই আমরা কি করবো, যে 10 × 9.8 × 20 প্লাস 40 × 9.8 প্লাস 20/2 করলে আমাদের উত্তর চলে আসবে 5880 জুল। এই মেতে আমাদেরকে বলা হচ্ছে 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত পাম্প দ্বারা, তার মানে ক্ষমতা যেটা বলা হচ্ছে তোমাকে সেটা কিন্তু প্রদত্ত ক্ষমতা। সেটা কি ক্ষমতা? প্রদত্ত ক্ষমতা। তার মানে আমরা বলতে পারি যে পি ইনপুট ইকুয়াল টু 3430 ওয়াট। তো কূপ হতে করে 7.2 মিটার উচ্চতায় পানি ওঠানো হয়েছে, গড় বলেই দিছে তোমাকে। তো এইচ ইকুয়াল টু কি হবে? 7.2 মিটার। তো মোটরের দক্ষতা 90%, সো এটা ইকুয়াল টু 0.9 প্রতি মিনিটে, তার মানে টি ইকুয়াল টু 60 সেকেন্ড। কত কেজি পানি ওঠে? তো ফার্স্টে আমাদের এই টাইপের একটা ম্যাথ একটু আগেই করা হয়েছে। সো আমরা পি আউট ইকুয়াল টু কি নিব? পি আউট ইকুয়াল টু হবে এটা ইন্টু পি ইন। এটার ভ্যালুটা কত? 0.9। পি ইন কত? পি ইন হচ্ছে 3430 ওয়াট। তাহলে আমাদের পি আউট চলে আসবে। এই পি আউটটা দিয়ে আমি করবোটা কি? আমি এম পরিমাণ পানি এইচ গড় উচ্চতায় উঠাবো, যেখানে গ্র্যাভিটিকে ফেস করবো জি,
কত টাইমের মধ্যে? টি টাইমের মধ্যে। তাহলে এটা ইকুয়াল টু কত? 0.9 ইন্টু 3430, 3430। তাহলে এম এর মানটা কি আমি জানি? না। তাহলে এম ইকুয়াল টু হবে 0.9 ইন্টু 3430 ইন্টু টি, টি এর ভ্যালু কত? 60 ডিভাইডেড বাই গ্র্যাভিটি কত? 9.8, 9.8, এইচ কত? এইচ হচ্ছে 7.2। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 2625 কেজি। এই হলো আমাদের আনসার। এই মেথে আমাদেরকে বলা হচ্ছে 1 মিটার ব্যাসার্ধ ও 50 মিটার গভীরতা দুটি কূপ পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত। একটি পাম্প প্রথম কুয়া থেকে পানি তুলে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে পানি নিক্ষেপ করে যেন দ্বিতীয় কুয়াতে পানি পড়ে। তার জিনিসটা আমরা এইভাবে ফিল করতে পারি যে জাস্ট এটা একটা কূপ, এটা একটা কূপ, এবং একদম সেম শেপের আরেকটা কূপ কোথায়? আরেকটা কূপ তার থেকে 10 মিটার দূরে। তার মানে আমরা বলতে পারি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেটা হয়তো 10 মিটার। সামহাও আমি এখানে একটা পাম্প বসাইছি, যে পাম্পটা কি করে, এখানে যে পাম্পটা বসানো হয়েছে সেই পাম্পটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, এই যে কোণটা সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে পানি নিক্ষেপ করে সে পানিটা দিয়ে ধরো এইখানে পড়ে, এইখানে পড়ে। তাহলে এটা কি আস্তে আস্তে খালি হয়ে যাবে, কূপটা খালি হয়ে যাবে। এটা দূরত্ব 1 মিটার ব্যাসার্ধ, তার মানে এই যে দূরত্বটা সেটা কত? 1 মিটার, 1 মিটার। গভীরতা কত? 50 মিটার, তার মানে এই যে গভীরতা সেটা কি? 50 মিটার। তো 10 মিটার দূরে অবস্থিত এই যে এখান থেকে এই যে দূরত্ব সেটা কত? 10 মিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেটা আমি ধরলাম 10 মিটার, 10 মিটার। তো এইভাবে একটি খালি করা পটে ভর্তি করতে পাম্পটি 1.5 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? 1.5 ঘন্টা। তার মানে টি ইকুয়াল টু কত? আমরা টি ইকুয়াল টু বলতে পারি যে টি ইকুয়াল টু 1.5 আওয়ার, 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ইন্টু 60 ইন্টু 60 করলে উত্তরটা চলে আসবে 5400 সেকেন্ড। এখন আমাদের দেখো পাম্পটা করতেছে কি, পাম্পটা আমি যদি বলি যে প্রত্যেকটা পানির কণাকে সে নিক্ষেপ করতেছে একটা ভ্যালোসিটিতে। সে, আমি ধরলাম যে এই টোটাল সেটটাকে একটু নিচে নিয়ে আসি, ধরলাম প্রত্যেকটা পানির ফোঁটাকে সে কি করতেছে? ইউ বেগে নিক্ষেপ করতেছে। তাহলে কতটুকু রেঞ্জ তাকে অতিক্রম করতে হচ্ছে? এই 10 মিটার রেঞ্জ তাকে অতিক্রম করতে হচ্ছে। তার মানে এটা হচ্ছে সেই এমভরের পানির পাল্লা বা এমভরের পানির কণাটার পাল্লা। তাহলে কি আমরা এখানে বলতে পারি? আমরা এখানে অবশ্যই বলতে পারি যে সুতরাং আর ইকুয়াল টু ব্যাকটা যদি হয় ইউ, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, কি ক্যালকুলেশন করব? আমরা ইউটা বের করবো। তাহলে ইউ ইকুয়াল টু হবে, যেহেতু এটা 45 ডিগ্রি কোণ বলছে, সো সাইন 90 হয়ে যাবে 1, তো ইউটা হবে রুট ওভার আর ইন্টু জি। তার মানে জাস্ট অনলি আর এর ভ্যালু কত? 10 আর জি এর ভ্যালু 9.8, তো রুট ওভার 9.8 চলে আসবে। তো সরি 10 ইন্টু 9.8, তাহলে এখান থেকে ইউ এর ভ্যালুটা কত আসবে? ইউ ইকুয়াল টু আসবে 9.9 ms ইনভার্স 1। তাহলে খেয়াল করো, একটা পাম্প সে কি করতেছে? সে অ্যাট ফার্স্টে পানিটাকে তুলতেছে। তার মানে কৃতকাজ যদি আমি হিসাব করি, তাহলে কৃতকাজ কি? আগে পানিটা তুলতেছে, এম পরিমাণ পানি ধরলাম। সে কি করবে? এখানে তো অবশ্যই গড় উচ্চতা আসবে বা ঘর্ষণ আসবে, তাহলে এইচ প্রাইম ধরলাম, এইচ প্রাইম। আবার এটাকে নিক্ষেপ করতেছে, একটা গতিশক্তি তাকে দিতে হচ্ছে, অর্থাৎ প্লাস হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, এটা তাকে দেওয়া লাগতেছে। ওকে, এখন আমরা এম এর ভ্যালুটা বের করি যে এম এর ভ্যালুটা কত। তাহলে এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু এখানে যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপ, টোটালটাই খালি হবে, সো পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ভি ইন্টু হচ্ছে রো। তাহলে পাই এর ভ্যালু, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে এক স্কোয়ার ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 50 ইন্টু রো কত? 10 কিউব। তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 50 ইন্টু 10 কিউব কেজি। এখান থেকে আমাদের উত্তরটা চলে আসবে 157079.633 কেজি, 633 কেজি। তাহলে এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বসায় দিব। তাহলে বলছে পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় করো, তার মানে পাওয়ার ইকুয়াল টু হবে আমি যে পরিমাণ কাজ করাচ্ছি যে টাইমে, টি টাইমে, এটা করলে কি আসবে? জুলে আসবে। তাহলে সরি, জুল পার সেকেন্ড, অর্থাৎ ওয়াটে আসবে। ডাব্লিউ ভ্যালুটা কি? ডাব্লিউ ভ্যালুটা হচ্ছে এম জি ইন্টু এইচ প্রাইম প্লাস হাফ এম
ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টি। তো এইচ প্রাইমের ভ্যালুটা কত? অবভিয়াসলি এটার বলার কিছু নাই, যে অবশ্যই এখানে কি হবে, এইচ প্রাইমের ভ্যালুটা কত আসবে, 50 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইচ প্রাইমের ভ্যালুটা আসবে 50 ডিভাইড বাই 2, অর্থাৎ 25 মিটার, 25 মিটার। তার উত্তর, এখানে যদি তুমি এম কমন নাও, কমন নিতে পারো, ক্যালকুলেশন করে টি এর মানগুলো বসাই দিবা, পি এর মান পেয়ে যাবা। দেন ওইটাকে তুমি 746 দ্বারা ভাগ করলে তুমি কি পেয়ে যাবা, এইচপি তে পেয়ে যাবা, যে এইচপি ভ্যালুটা কত আসবে। আশা করি ক্যালকুলেশনটা তোমরা করতে পারবা। তাহলে আজকে এই ছিল আমাদের আলোচনা। আমরা মোটামুটি অনেকটুকুই কভার করছি, চেষ্টা করছি তোমাদেরকে আমি যতদূর আমার সামর্থ্য আছে বোঝানোর। তো আশা করি বুঝতে পারছো। যদি কিছু না বুঝে থাকো কাইন্ডলি ভিডিওটা আবার একটু রিপিট করে ফেলবা, তাহলে বোঝা আরো ইজিয়ার হবে। তো আশা করি সবকিছুই বুঝতে পারছি আমরা। ওকে, ধন্যবাদ সবাইকে।